হিয়া হেসে দিয়ে চলে যায়। হিয়া কোনোভাবে প্রকাশ না করে বইয়ের পাতা মেলে। ওটা বন্ধ করে রৌদ্র বলে, ওই চোখটা একটু আমার দিকে ফেরাই পাখি। হিয়া তাকালো রৌদ্রর দিকে। রৌদ্র মিষ্টি হেসেই বলে, এবার ভালো লাগছে। বুকের বাম পাশটায় ঠান্ডা বাতাস বইছে। হিয়া চোখ ফিরিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে হাসে। লজ্জা পেয়েছে মেয়েটা। রাজ এসেছে রাতের বেলা। মায়ের সন্ধ্যায় চলে আসে, এসেই মেহেরাজকে নিয়ে খেলায় মেতে থাকে। রাজ ক্লান্ত শরীরে এসেই বউ ও বাচ্চার পাশে বসে। মায়া মেহেরাজের হাত দুটো ধরে রাজের দিকে চোখ রেখেই বলে, কি হয়েছে মন্ত্রী মশাই? কাজের চাপ বেশি এখন, সামনে ইলেকশন তো। আমাদের সন্তান এবার বাবার ইলেকশন দেখবে। হুম, কিন্তু এবারের ইলেকশনে ঝামেলা আছে। কেন? বিরোধী দল চটে আছে। পরপর 4বার মন্ত্রীর আসন পেয়েছি আমি, তাই। এতে তোমার অন্যায় কোথায়? তোমার সততা দেখেই তো জনগণ ভোট দেয়। সে তো ঠিক আছে, কিন্তু এবার ওরা এতটাই ক্ষেপে আছে যে বস্তিতে গিয়ে জনের জন্য হুমকি দিয়ে আসছে। মানে ক্ষমতার অপব্যবহার? হুম। ভাই জানে? জানে, কিন্তু এখনই অ্যাকশন নেওয়া যাবে না। বলেই মেহেরাজকে নিজের দিকে ঘুরিয়ে কোলে নিয়ে মেহেরাজের গালে চুমু দিয়েই বলে, আবার কলেজের টুকরো, তাড়াতাড়ি বড় হও। বাবার সাথে তুমি একজন সৎ ব্যক্তি হয়ে দেশ রক্ষা করবে। মেহেরাজ তো বাবাকে পেয়ে খুব খুশি। রাজের গালে হাত দিয়ে গাল হা করে হাসছে আর দুই পাল্লা পাচ্ছে। আচমকাই এগিয়ে এসে লালা ঘুরিয়ে পড়া গালটা রাজের মুখের বাম পাশে আটকে রাখে। এটা বুঝিয়ে দেয় ছোট্ট মেহেরাজ তার বাবাকে মাম মানে চুমু দিচ্ছে। রাজ খুশিতে দু হাত দিয়ে মেহেরাজকে জড়িয়ে রাখে। এখন রাজের বাড়িতে সময় কাটে মায়া ও মেহেরাজের সাথে। মায়া অপলক হয়ে দেখছে বাবা ছেলেকে। মেহেরাজের দাঁত ওঠেনি। রাজ মেহেরাজের গালের মারির সাথে গালের কাপড় পেয়ে ছেলের দিকে তাকায়। ব্যথা নেই, বরং নিজের ছেলের থেকে ভালোবাসা আছে। এই সুখ রাজকে অন্য জগতে নিয়ে যায়। নিজের সন্তানের ভালোবাসা যেন আলাদা প্রশান্তি। মা এবার বলে, ফ্রেশ হয়ে নিন, খাবার আনছি আমি। হুম, কিন্তু আমার ডান পাশের গালটা খচখচ করছে। একটা নাম দিয়ে দাও তো। মন্ত্রী মশাই? কে? মেহেরাজ আছে কিন্তু। ও তো ছোট। এগুলো দেখতে দেখতে শিখে যাবে। ও, এই ব্যাপার। দাঁড়াও, একটা আইডিয়া আছে। বাবা মেহেরাজ, চোখটা বন্ধ করো। তোমার বাবা এবার প্রেম করবে। মেহেরাজ ছাতার কথাও বোঝেনি, কিন্তু খিলখিল করে হেসে দেয়। রাজ এবার মায়ের মুখের দিকে তাকাতেই দেখে মায়ের রাগী মুখ। পাত্তা না দিয়েই বলে, আমার ক্লান্ত শরীরে তোমার সংস্পর্শের সকল ক্লান্তি দূর হবে। আপনি পাগল মন্ত্রী মশাই। রাজ কোনো কথা না বলেই মায়াকে নিয়ে বিছানায় ঝুঁকে যায়। মায়ের ঠোঁট আঁকড়ে নিয়ে ব্যস্ত হয় নিজের ক্লান্তি দূর করতে। কিছুক্ষণ পর উঠেই বলে, না, সে ফিলটা পাচ্ছি না, কারণ মেহেরাজ এখানে আছে। ছেলের সামনে রোমান্স করতে আমার লজ্জা করে। মায়ের চোখ যেন অবাকের মতো বড় হলো। রাজ নাকি লজ্জা পায়, বলে, যাক, অবশেষে ছেলের সামনে রোম্যান্স করতে লজ্জা পাচ্ছেন আপনি। রাজ একটু ভেবেই বলে, ভাবছি আমি আমার টেকনিক রোমান্স করব। বাথরুম বিলাসে? রাজ চোখ টিপেই বলে। ব্রিলিয়ান্ট বউ আমার। মায়া চোখ বড় বড় করেই বলে, দ্রুত ফ্রেশ হয়ে আসুন, রাতের খাবার খেয়ে নিন আগে। রাজ শুনল না মায়ের কথা। নিজের যেটা প্রয়োজন সেটা মিটিয়ে নেবে। মায়াকে কোলে নিয়ে মেহেরাজের দিকে তাকিয়েই বলে, তুই একটু একা একা খেলা কর বাবা, আমি তোর আরেকটা ভাই বোনের ব্যবস্থা করি। মায়া হালকা চাপও দিল রাজের বুকে। রাজ নেশালো দৃষ্টিতে চেয়ে বলে, লেটস গো মায়াবতী। বাথরুমে সে দরজা লাগিয়ে মায়াকে বাথটাবে শুয়ে দিয়ে মায়ের উপর ঝুঁকেই বলে। আমার বাথরুম বিলাসে তোমাকে স্বাগতম মায়াবতী। মায়া উঠতে দেবে, কিন্তু রাজ উঠতে দিল না। মেহেরাজকে দোলনায় রাখার কারণে মায়া উঠতে দেয়, কিন্তু রাজ বলে, আমাদের সন্তানের সামনে রোমান্স করলে বিষয়টা দৃষ্টকটু লাগে, তাই সিদ্ধান্ত নিয়েছে এইখানে আমি আমার রোমাঞ্চকর মুহূর্ত কাটাবো। মায়া কিছু বলে না। হঠাৎ রাজের গলার কাছে কাটা দাগ দেখেই বলে, এখানে কি হয়েছে? রাজে আজকে হামলার শিকার হয় এটা জানাতে চায় না মায়াকে। আসলে আজকে রাজের উপর হামলা করা হয়। ছুরির আঘাত লাগে গলায়। একটুর জন্য জীবন বাঁচাতে পেরেছিল রাজ। ব্যাপারটা গোপন রাখতে মায়ের ওষ্ঠ নিজের আয়ত্তে নিয়ে চুম্বন বিলাসে মত্ত হয়। মায়া ভোলেনি তার উত্তর লাগবে, তাই নিজেকে ছাড়াতে ছাড়াতে চাইলে রাজ বিরক্তির সাথেই বলে,
দুষ্টুমি করবে না মায়াবতী। বলেই মায়ের গলায় মুখ জড়িয়ে নিজের ক্লান্ত দূর করতে ব্যস্ত। মায়া বুঝলো রাজ কিছুই জানাবে না, কিন্তু মায়াও কম না। তার মন থেকে কেউ আঘাত করলে সে ছেড়ে দিবে না, খোঁজ নিবে যে এই কাজ করেছে। আপাতত রাজের সাথে মত্ত হয়ে থাকে। পরদিন আদ্র এসেছে, সেই সাথে এসেছে বেশ দ্বারা। সবাইকে দেখে পরিবারের সকলে এক জায়গায় আড্ডা দিচ্ছে। একসময় শাহানা পারভীন মুখ খোলেন। আমরা কিন্তু মিষ্টিমুখ করার ব্যাপারটা এড়িয়ে যাচ্ছি। সবাই ভ্রুকুটি করে তাকায়। শাহানা পারভীন এবার রাজিয়ার দিকে তাকিয়ে বলেন। ছেলের হয়ে সুখবর দিবেন না নাকি? রাজিয়া বলে ওঠে। আমি একা কেন দাদি হওয়ার খবর দিব? তুমিও তো এক প্রকার দাদি হতে চলেছ। সবাই বুঝে নিল। রাজ এসে বীরকে জড়িয়ে ধরেই বলে। আব্বে শালা, কংগ্রেচুলেশনস। আমি মামা প্লাস চাচা হব। রুদ্র হেসে দিয়ে বলে। তোমার ব্রো এক বাচ্চার থেকে দুরকম ডাক শোনার ভাগ্য হয়েছে। প্রলয়ের মামাও তুমি, প্রলয়ের চাচাও তুমি, আবার প্রলয়ের আঙ্কেলও তুমি। অন্যদিক থেকে হিসেব করলে প্রলয়ের ফুপাও তুমি, কারণ কাজিন ক্রস বিয়ে হয়েছে যে। এখন বীর ব্রোর বাচ্চার মামাও তুমি, চাচাও তুমি। সবাই একত্রেই বলে ওঠে। ব্যাপারটা তো খেয়াল করে দেখিনি। রাজ বলে ওঠে। হ্যাঁ, তারপর তোদের থেকেও হব। তোদের এক একটা বাচ্চা আমাকে একবার চাচা বলে ডাকবে, আবার মামা বলে ডাকবে। মাহমুদ সর্দার বলে ওঠেন। সব যখন হয়েই যাচ্ছে, শ্বশুর ডাকটাও এদিকে ওদিকে কোথাও শোনার ব্যবস্থা করে নিও। এটা তো তোমার নাতিরাই ঠিক করবে বাবা। যদি ওদের আলাদা কোনো চয়েস না থাকে, আমরা ভাই বোন এক একজনের বাচ্চার সাথে এক একজনের বিয়ের ব্যবস্থা করব। রুদ্র এবার রাজের পাশে বসেই বলে। ব্যাপারটা কিন্তু ইন্টারেস্টিং হবে। আমাদের বাবাদের মতো আমরাও কিন্তু ভাই বোন থেকে বেআইন হব। আহান সর্দার এবার সকলের উদ্দেশ্যেই বলেন। এবার আমি কিছু বলিনি। হ্যাঁ, বলো মেজো বাবা। আমার হতছাড়া বড় পুত্র তো এখনো বিয়ের সময়ই পাচ্ছে না। বলে কি আমি দাদাটা শুনে মরতে পারবো তো, নাকি আশায় আশায় নিরাশ হতে হবে? আদ্র আর চোখে সিয়ার দিকে তাকালো। সিয়া কত ভাব প্রকাশ করেনি এবার। নীরব আছে শুধু আদ্রকে জানায় এটা জানার জন্য। যতই হিয়া বুঝিয়ে বলুক, সিয়ার মন তো চাই আদ্রকে নিয়ে একটু সময় কাটাতে। বারবার আশাহত হতে ভালো লাগে না তার। এটাও তো বুঝতে হবে। আদ্র দীর্ঘশ্বাস ছেড়ে সবার দিকেই তাকালো। সবাই সূক্ষ্ম দৃষ্টি দিয়ে তাকে দেখছে। আদ্র ভ্রুকুটি করেই বলে। কি হয়েছে? রুদ্র সূক্ষ্ম দৃষ্টি রেখেই বলে। আমার জন্য দ্রুত ভাবি আনবে, নাকি আমি পালিয়ে গিয়ে বিয়ে করে আসবো? কে পালাবে আপনার সাথে রুদ্র ভাই? হিয়ার প্রশ্নে রুদ্র বলে। যাকে বিয়ে করব সে। আমার বয়ে গেছে পালিয়ে বিয়ে করতে। তুলে নিয়ে বিয়ে করব, তাহলে কিন্তু মরার আগে বিয়েটা করবই। রাজ এবার মাহমুদ সর্দারের দিকে তাকান, মৃদু হেসেই বলে। এ জীবনে আমি একা না, আরও ব্যক্তি আছে, বউহীনা ভুগছে। দ্রুত বিদায় করো বোন দুটোকে। আমি বললেই কি হবে? বোনের জামাইগুলো তো নিয়ে যায় না। রুদ্র বলে ওঠে। জামাইগুলো বলবে না ব্রো, বলো ওই একটা ব্যক্তির কথা যার জন্য আমার বিয়েটা হচ্ছে না। আহান সর্দার হতাশ হয়ে মাহমুদ সর্দারের পাশে বসেই বলেন। আমার ভাগ্যটাও হয়েছে, আরেক বড় ছেলে বিয়ে করতে গিয়ে কেরিয়ারের জন্য ডেট পিছায়, ছোট ছেলে বিয়ে করার জন্য সারাদিন লাফায়। রুদ্র বলে ওঠে। আমার আলাদা কোনো কেরিয়ার নেই বাবা, তাই বিয়েটাকে কেরিয়ার হিসেবে বেছে নিয়েছি। মুখে লাগাম দেয়। পাশে যে একটা আছে তাকে দেখতে পাচ্ছ না? সাদা পাঞ্জাবি পরে দেশ রক্ষা করা। আমার হতচ্ছাড়া এসব ট্রেনিং দেয় ভাইদের। মাহমুদ সর্দার এসব বলাতে রাগ চোখ বড় বড় করেই বলে। আমার তো খেয়ে কাজ নেই যে লাগামহীন কথাবার্তার জন্য একটা স্কুল খুলবো। তোমরাই তোমাদের ছেলেদের সঠিক সময়ে বিয়ে দিতে জানো না, তাই অবহেলা ছেলের মুখ খুলে লাগামহীন হয়ে যায়। আহান সর্দার এবার আদ্রকে ধমক দিয়েই বলেন। এবার কি বিয়েটা করে তোমার বাইকে উদ্ধার করবে, নাকি আবারও কোনো কাজে বিদেশে যেতে হবে? আদ্র সবার কথা চুপচাপ শুনে যাচ্ছে। আসলে তারও দোষ আছে। বিয়ে ঝুলিয়ে রাখার দরকার কি? সিয়ার দিকে চেয়ে তো এসব করা। এগুলো তো কেউ বুঝবে না। সিয়ার পরীক্ষা ছিল, এই সময়ে বিয়ের কথা ভাবলে মেয়েটার পরীক্ষা দেওয়া হতো, কিন্তু ভালোভাবে পরীক্ষা দেওয়া হতো না। তাই তো সুযোগ বুঝে আদ্র নিজেও বাইরে গেল, যেন সিয়ার পরীক্ষা ভালো হয় আর নিজের নতুন টেকনোলজি সম্পর্কে ধারণা হয়।
আদ্র কিছু বলতে নেবে সিয়া বলে, তোমরা রুদ্র ভাইয়ের বিয়েটা আগে দাও। সমাজের দিকে তাকানোর তো মানেই নেই। মন্ত্রীর বাড়িতে কে কি করলো এগুলো দেখতে এমনিতেও মানুষ কান পেতে সারা জীবন থাকবেই। রুদ্র ভাইয়াকে এতে আটকে রাখা দরকার নেই। আমাদের ব্যাপারটা পরে দেখলেও চলবে। সিয়ার কথা শুনেই সবাই আদ্রকে দেখছে, বিশেষ করে মায়ারাজ। দুজনের চোখ আছে আদ্রের দিকে। আদ্র গলা ছাড়া দিয়েই বলে, আগের বার তো এসেছিলাম বিয়ের জন্য, কিন্তু পারিবারিক একটা ঝামেলার জন্য তো আমাদের পিছিয়ে যেতে হলো। ভাগ্যক্রমে বীরের বিয়ে হয়ে গেল, কিন্তু ওটাও কিন্তু ছিল একটা ট্রমা। আমি নির্ভেজাল জীবন কাটাতে চাই, তাই ওই সময় বিয়েটা করতে না করি। এখন ছিয়ার পরীক্ষা ছিল, আমার নিজেরও নতুন টেকনোলজি সম্পর্কে জানার ছিল বলে ডেট পিছিয়ে দেওয়া, কিন্তু সব যখন মিটিয়েছে এবার আমি আর ডেট পিছাবো না। তোমরা যত দ্রুত সম্ভব বিয়ের ডেট ঠিক করো। সবাই হাততালি দিয়ে বলে। তাহলে আমরা দ্রুত বিয়ের কাজ শেষ করিনি। এর মধ্যেই মিষ্টি আসে বাসায়। রাজিয়ে বলে, আমি অর্ডার করেছি ভিরজারার তরফ থেকে। মায়া একটা মিষ্টি নিয়ে যারাকে খাইয়ে দিয়েই বলে। কনগ্রাচুলেশন। যারাও এক কামড় নিয়ে মায়াকে অন্যদিক দিয়ে খাইয়ে দেয়। মিষ্টি খাওয়ার পরেই মায়া কেমন নড়ে চড়ে ওঠে। ওয়াক করেই দৌড়ায়। সবাই অবাক হয়ে তাকায়। মালিনী দৌড়ে গেল, বাকিরা নিচেই আছে। কিছুক্ষণ পর নিচে এসেই বলে, আমাদের মনে হয় আবারও খুশির খবর আসতে চলেছে। খান বাড়ির সুখবর আর সর্দার বাড়ির সুখবর একসাথে আসতে চলেছে। ডাক্তার ডাকো তোমরা। সবাই রাজির দিকে তাকিয়ে হাততালি দেয়। রুদ্র বলে, সেকেন্ড টাইম কংগ্রাচুলেশন ব্রো। মৌ দেখলো সবার সাথে সাথে প্রলয় হাততালি দিচ্ছে। পিয়াসের উদ্দেশ্যেই বলে, আমাদের ছেলেটা কত খুশি দেখো। প্রিয়াস প্রলয়কে দেখে হাসলো। সবাই মিষ্টিমুখ করে, কিন্তু রাজ বিড়বিড় করেই বলে, আমার কপালে কেন এমন হয়? কিক দিতে পারে না, গোল হয়ে যায়। আশ্রমে এসেছে সর্দার পরিবার ও খান পরিবারের সদস্য। এটা মায়ের নানান তৈরি আশ্রম। দেশ যুদ্ধের পর মায়ের নানা ব্যবসায়িক দিকে উন্নত হলে তিনি চেয়েছিলেন দেশের অনাথ ব্যক্তিদের ঢাল দিয়ে দাঁড়াবেন। নিজের গার্মেন্টস যেটা শিবচরে, ওটা তখন খুব নাম করা ছিল। সেখান থেকে বিভিন্ন গ্রামে তাঁতের শাড়ি সাপ্লাই করা হতো। দেশের 1 নম্বর পজিশনে ছিল গার্মেন্টস, যার কারণে টাকা পয়সার অভাব হয় না। লোকটা টাকার অপব্যবহার করতেন না। নিজেদের জীবন চলার ব্যবস্থা করে বাকিটা ইনভেস্ট করতেন আশ্রমে। সেই থেকেই শাহানা পারভিন ও মায়া পরে মায়া দেখাশোনা করে। মায়ার নানার ওই গার্মেন্টস ছিল বলেই মায়া সেখান থেকে আরো দুটো আলাদা নিজের যোগ্যতায় দাঁড় করিয়েছে। বীরের মতো ভাইয়ের অবদান অনেক। বলতে গেলে রাজ ও বীর মিলেই মায়ের ঢাল। সবাই গাড়ি থেকে নামতেই বাচ্চারা ছুটে আসে, এসেই মায়াকে জড়িয়ে ধরে। সবাই খুশি হয়। এই 10 বিঘা জমির ওপর আশ্রমটির অর্ধেক স্থানে এতিম শিশুদের জন্য, অর্ধেক বৃদ্ধ বাবা মায়ের জন্য। পেছনের গাড়ি থেকে মিষ্টির প্যাকেট, ফলের ঝুড়ি নামছে এক এক করে। সবাই সেগুলো ভেতরে নিয়ে যাচ্ছে। মন্ত্রী ও তার পরিবার এসেছে বলে এলাহি কায়দায় আয়োজন করা হয়েছে। বাবুর্চির রান্নার ঘ্রাণ ভেসে আসছে। রেস্টের ঘ্রাণ সবাই উপভোগ করলেও সহ্য করতে পারল না মায়া ও যারা। দুজনেই নাকে হাত দেয়। যারা একটু ওয়াক করে উঠতেই বীর জারার দিকে পানির বোতল এগিয়ে দিয়েই বলে, পানি পান করো। যারা পানি পান করা শেষ করলেই সকলের মাঝে যারাকে কোলে নিয়ে দ্রুত ভেতরে চলে গেল, যেন এতগুলো রাস্তা চড়ে খাবারের গন্ধে আরো অসুস্থ না হয়। প্রেগনেন্সিতে সবার শরীরের অবস্থা এক হয় না। মায়া যদিও একটু সুস্থ থাকতে পারে, যারা যেন চেষ্টা করলেও পারে না। বীর যারাকে নিয়ে যেতে থাকলে যারা বলে, লোকে দেখছে তো, পরোয়া করি না আমি। খারাপ ভাববে আমাদেরকে। বউকে সুস্থ রাখার জন্য যদি লোকের চোখে খারাপ হয়ে যাওয়াতে হয়, তবে আমি খারাপই থাকবো। হ্যান্ডসাম, ডোন্ট বি শাই জানেমান, ইটস অনলি আদার লাইফ। যারা গম্ভীর মৃদু হেসে বীরের গম্ভীর মুখের দিকে তাকায়। রাজ মায়ের দিকে চেয়ে থাকে। মায়া পাশ ফিরে রাজের দিকে তাকালে দেখে চোখ পাকিয়েই বলে, খবরদার না, আমি সুস্থ আছি। একটু অসুস্থ হলেই পারতে। মন্ত্রীমশাই। রাজ মৃদু হেসে বলে, চলো ভিতরে। প্রলয় আছে সিয়ার কোলে আর মেহেরাজ আছে হিয়ার কোলে।
ফুফু হবার পর থেকেই সিয়া আর হিয়া কোল পাল্টাপাল্টি করেই দিন পার করে। ওদের বিয়ে আর 2 দিন পর, কেনাকাটা শেষ, শুধু তারিখটা আসার অপেক্ষা। ভেতরে ঢুকতেই সবাই দেখতে পায় মায়ার নানার ছবি বড় করে দেওয়ালে টাঙানো আছে। মাহমুদ সর্দার সেই ছবি দেখেই বলেন, মহান ব্যক্তিদের সব সময় সম্মানের সাথে দেখা হয়। একজন আদর্শ লোকের পরিচয় দেওয়া একজন, আজ উনি মারা গিয়ে সম্মান পাচ্ছেন। ওনার সম্মানার্থে দেওয়াল ওনার মস্ত বড় ছবিটা টাঙানো, এর থেকে আর কি বা চাওয়া আর থাকে। তো চাইলে ভবিষ্যতে তোমার ছবিটা টাঙানো যাবে বাবা। রাজের কথা শুনে মাহমুদ সর্দার চোখ বড় বড় করেই বলেন, অতঃছাড়া তুমি আমার মৃত্যু কামনা করো। আমি কখন তোমার মৃত্যু কামনা করলাম? আমি শুধু বললাম এমনটা সম্ভব হবে যদি তুমি চাও। মাহমুদ সর্দার আরো কিছু বলতে নিবেন, মালিনী খান হাত চেপে ধরেই বলেন, ছেলের সাথে পাগলামো করো কেন? সিন ক্রিয়েট না করেই চুপচাপ চলো আমার সাথে। আমি সিন ক্রিয়েট করছি। এইমাত্র চেঁচালো কে শুনি? এখন কথা না বাড়িয়ে চলো, লোকে হাসাহাসি করবে। বেচারি মাহমুদ সর্দারের ব্যাপারটা কেউ বুঝলো না। সব সময় তাকেই যেন পচানো হয়, হোক সন্তান বা হোক বউ, যে পারে তাকেই যেন হারিয়ে দেবে। নিজেদের স্থানে বসে মাহমুদ সর্দার 2 মেয়ের দিকে তাকালেন। হিয়া আর সিয়া এখনো 2 ভাতিজা নিয়ে খেলছে। পাশেই তাদের হবু বরেরা আছে। মাহমুদ সর্দার আশ্রমের হেড কর্মীকেই বললেন, সামনে আমার মেয়েদের বিয়ে, বিয়ের জন্য আশেপাশে সবাইকে দাওয়াত দেওয়া হবে, কিন্তু ওদের ইচ্ছা এই শ্রমের মাঝেই বিয়েটা স্মৃতি করে রাখতে। এর আগে কয়েকবার আসতে 2 মেয়ের মনে পরিবেশটা বেশি ভালো লেগেছে। আমরা চাই এই আশ্রমের মায়ার আশ্রমতে আমাদের সুযোগ সুবিধা দেখে তারপর যা আয়োজন করা হবে রাজি। আমার মায়ের সিদ্ধান্ত খুশি। আপনারা কি চান? সবাই খুশিতে নেচে ওঠে। বিয়ের অনুষ্ঠান মানে ভালো ভালো মজার খাবার পাবে। বাচ্চারা চিল্লিয়ে সম্মতি দেয়, সাথে বৃদ্ধ কয়েকজন বলেন, আমরা অনাথ মানুষ, আমরা বিয়ে দেখার সুযোগ এখন আর পাই না। আমাদেরকেও দাওয়াতও দেয় না, সেখানে আপনারা এই সুযোগ করে দিবেন, না করা যায় না। বাচ্চারা তো খুশিতে লাফিয়ে ওঠে। রান্না শেষ করে বাবুর্চি খাবারের ডেক নিয়ে অন্যদিকে রাখে। আদ্র এবার সিয়ার দিকে চেয়ে বলে, তুমি খুশি তো প্রেয়সী? সিয়ার ঠোঁট চেপে হেসে আদ্রের দিকেই তাকালো, প্রলয়কে দেখিয়েই বলে, সবার মতো কি আমারও বিয়ের 2 মাসের মধ্যে বেবি নিব, নাকি একটু দেরি করে? সিয়া লজ্জায় চুপ করে ঠোঁট কামড়ায়। আদ্র বাধা দিতেই বলে, ঠোঁট কামড়াবে না, আর তো মাত্র কিছুদিন, এরপর ঠোঁটের মালিক হব আমি। তাই এটাকে সেভ করে রাখো, যতক্ষণ না যত অক্ষত করার প্রয়োজন হবে তার জন্য আমাকে পাবে। সিয়া মাথা উঁচিয়ে আদ্রকে দেখে কেঁপে ওঠে। শুকনো ঢোক গিলতে নিলেই আদ্র হেসে দিয়েই বলে, বোরকা প্রেয়সী, আমার একটুতেই নার্ভাস হয়ে যায়, আবার ডাক্তার হবে। সিয়া চুপচাপ প্রলয়ের দিকে ফিরল। ছেলেটা ঘুমিয়ে গেছে। মৌকে দেখিয়ে বলে, প্রলয় ঘুমিয়ে গেছে ভাবি। মৌ আফসোস করেই বলে, ছেলেটাও হয়েছে বাবার মতো, সারা দিন ঘুমায়। এত শান্ত স্বভাবের ছেলে তো আমি চাইনি। একটু দুষ্ট হবে সারাদিন, না হোক, আমাকে একটু হলেও তো বিরক্ত করবে। আমার তো মনেই হয় না আমি কারো বউ আর আমি কারো মা। হিয়া চোখ বড় বড় করেই বলে, এদিকে মেহেরাজ বাবা হয়েছে, পুরো উল্টো। এর মতো বাচ্চা আমি আমার জীবনে একটাও দেখিনি। টিভিতে খবর দিলে কান্না করে, যেই ডিজে দেয় অমনি খিলখিল হাসি দেয়। এইটুকু বাচ্চার কি না ডিজে দেখতে ভালো লাগে? মাহমুদ সর্দার এবার রাজের দিকে একবার দেখে আক্রোশ মিটিয়ে বলেন, বাপটা কেমন দেখতে হবে না? যেমন বাপ তেমন ছেলে। আমার বাপটাও কি এমন ছিল বাবা? অতঃছাড়া আমি তো তোর বাপ। ও, আমি তো ভুলেই গেছি। মায়ের চোখ রাঙিয়ে বলেন, আসলে বাবা ঠিক বলেছে, আমার মেহেরাজ আমার মতো একদমই হয়নি। ওর সাথে দুষ্টুমি না করলে ও ওইটুকু পা দিয়ে লাথি দেয়। যেই ওর সাথে একটু খেলতে হবে, গল্প করতে হবে, অমনি লাফিয়ে লাফিয়ে হাসবে। রাজ বেবি কি তোমাকে লাথি দেয় মায়া? বীর দাঁত খিচেই বলে, যদি খেতে না চাও আমার লাথি, তাহলে বন্ধ করো তোমার বলা রাজ বেবি।
যারা মুখ ভেঙচি দিয়ে সামনে তাকালো। আজ অনেকদিন পর বীরকে রাগিয়ে দিল, একটু ভেবেই বলে, আচ্ছা, বাচ্চাগুলো যদি বাবার ফটোকপি হয়ে থাকে তাহলে আমার বাচ্চাটাও কি আমার স্বামীর ফটোকপি হবে? মানে রসকসীন আর রাগী। বীরের চাহনি দেখে যারা বাকিটা বলেনি। রাজিয়া বলে ওঠে, আমার বৌমাকে ভয় দেখাবি না, ও তো ভুল কিছু বলেনি। তোর মতো স্বামী নিয়ে যে সে ধৈর্য ধরে সংসার করছে, এ তো বেস্ট বৌমার পুরস্কার যারা পাবে। এখন যদি হয় আমার নাতি নাতনিও এমন, তাহলে জীবন টোটাল গেল। মা তুমিও। অবশ্যই আমিও। যারা এবার রাজিয়ার বাম বাহুতে মাথা রেখেই বলেন, বেস্ট বৌমার সাথে বেস্ট শাশুড়ি পুরস্কার তুমি পাবে মা। দুজনের ভালোবাসা দেখে চুপ হয়ে গেল বীর। আজ এখানে মায়া ও যারার জন্য সবার আশা। এত ঝড় ঝামেলার পর সুখবর পাওয়া গেল। হ্যাঁ, প্রলয় ও মেহেরাজ সুখবর ছিল, কিন্তু ওই সময় আনন্দ ফুর্তি করার পরিবেশ ছিল না। নিজেদের কর্মজীবন আবার সাথে শত্রুর আক্রমণ সব মিটিয়ে আজ ওরা একটা ছুটির দিন বের করে। যদিও দুজনের শাহী খাবার খেতে পারবে না, তাও দুজন পোয়াতি মেয়ের জন্য আজ খাবারের আয়োজন। মেহেরাজের সময়ও চেয়েছিল আশ্রমের লোকেরা, তখন না করে দেয় মায়া। বিভান খানের কোনো চোট থেকে বাঁচানোর জন্য ওরা না জেনেই মন খারাপ করে। এবার নিজেদের থেকে আসলো সবাই। মায়া ওর যারার সামনে সাজানো খাবারের থালা আনা মাত্রই যারা আবারও ওয়াক করে। সহ্য হচ্ছে না যারার এত ফ্লেভার। রাজিয়া মাঝে মাঝে দুশ্চিন্তা করে, কিন্তু শাহানা পারভিন জানান, এরকম অনেকেরই হয়। এসব খাবারের গন্ধ আমিও সহ্য করতে পারতাম না। লেবু চটকে ভাত খেতাম অনেক সময়। বীর কিছু বলতে দিবে যারা হাত ধরেই বলে, রাগ দেখাবে না, এনারা ফর্মালিটি পালন করছে। আমার খারাপ লাগতে পারে, এই জন্যই মায়ের সাথে আমাকেও খাবার দিচ্ছে। কানে কানে বলে সবার উদ্দেশ্যেই বলে, আমি খাবো না। মায়া দুগাল খেয়ে বলে, আমি আর খেতে পারবো না, নষ্ট না করে বাচ্চারা এক থালাতে মজা করে খাক। আমরাও খাবো ওদের সাথে। হিয়া আগ বাড়িয়ে বলে ওঠে। সিয়া তাল মিলিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, বাচ্চাদের সাথে আমরাও আছি। এক থালায় খেলে মনে হবে পিকনিক করছি। দু বোন ওঠাতে দুই ভাইও উঠে তাদের পাশে বসে ওদের সাথে। হিয়া অবাক হয়ে বলে, আপনিও খাবেন? একসাথে চা শেয়ার করতে পারি, আর একসাথে খাবার শেয়ার করতে পারবো না? পেছনে ঘুরে সবার দিকে তাকাতেই দেখি সবাই খাওয়ায় ব্যস্ত। বাচ্চারা নিজেরাও থালা থেকে রোস্টের পিস নিয়ে তৃপ্তি করে কামড়ে খাচ্ছে। সুযোগ বুঝে এক লোকমা হিয়ার সামনে ধরে। হিয়া মৃদু হেসে নিল। এদিকে সিয়া নিজের হাত পোলাও আর কোষ নিয়ে যে গালে নিবে, অমনি ওই লোকমা নিজের গালে নেয় আদ্র। সিয়া অবাকের সাথে দেখলে আদ্র ইশারা করেই বলে, অনেক মজা। সিয়া আমতা আমতা করেই বলে, খাইয়ে দেব? দিলে মন্দ হয় না। সিয়া আশপাশ তাকিয়ে চুপি চুপি সুযোগ বুঝে দেয় আদ্রের গালে। ভেবেছে কেউ দেখতে পায়নি। এদিকে রুদ্র আচমকাই বলে, হবু বরকে খাইয়ে দেওয়ার জন্য আশেপাশে তাকিয়ে এত সুযোগ খোঁজার কি আছে? আমরা কি বাঘ নাকি ভাল্লুক? সিয়া লজ্জা পেয়ে পেছনে তাকালো। হিয়া কনুই দিয়ে গোতা দেয় রুদ্রের বুকে। রাজ ফিচেল হেসেই বলে, আমাদের বোনেদের লজ্জায় ফেলেছে বেটা রুদ্র। বিয়ের পর কিন্তু ওরা বউ হয়ে প্রতিশোধ নেবে। তোমার বোন এমনিতেও প্রতিশোধ নিতে ভালোবাসে ব্রো, এটা নিয়ে আমি সন্দেহ রাখছি না। রুদ্র ভাই, আমি তোর বালের ভাই। কানে কানে বলেও হিয়া চোখে রাগ দেখায়। রুদ্র ডোন্ট কেয়ার ভাব নিয়ে খাচ্ছে। সিয়া অনেক আগেই উঠে চলে যায়। আদ্র ফেললেন। আদ্র ফ্যাল ফ্যাল করে দেখে রুদ্রের দিকে ফিরেই বলে, তোর জন্য মেয়েটা না খেয়ে উঠে গেল। খাচ্ছিল কোথায়? ও তো খাওয়াচ্ছিল। তোমার মতো দামরা একজনকে খাইয়ে দেয়। শাট আপ রুদ্র। শাট আপ রুদ্র ভাই। আদ্র ও হিয়ার ধমক কানে নিল না। রুদ্র উল্টোই বলে, হ্যাঁ, আজকাল সত্যি কথার দাম নেই, মুখের উপর শুনতে হয় শাট আপ। আদ্র একটা প্লেটে খাবার নিয়ে বাইরে যান। মাহমুদ সর্দার ও আহান সর্দার মৃদু হাসেন। ছেলে মেয়েদের বিয়েটা তাদের মন মতোই হবে। বাবা হিসেবে তাদের জীবন থেকে শিক্ষা দিয়ে সন্তানদের সেভাবেই দেখছেন। আদ্র চলে যেতেই আহান সর্দার নিজের বউকে মানে অবনীর কথা ভাবছেন। অবনীকে নিয়ে এভাবে কত মিষ্টি মধুর সময় কাটাতো। এখন ধীরে ধীরে বৃদ্ধ হচ্ছেন। একসময় ছেলেদের মতোই ইয়ং ছিলেন, বউকে নিয়ে কত ঘুরেছে যেতেন।
বউয়ের লাজুক মুখ দেখে তাকে লজ্জায় ভরে রাখতেন। ভাবতেই চোখের কোণা দিয়ে পানি জমতে শুরু করে। মাহমুদ সর্দার নিজেও অনেক কিছু কল্পনা করেন, সেই সাথে নিজের ভাই মোহন সর্দারকে নিয়েও ভাবেন। পুরনো অতীত তিক্ত হলেও জীবনের এক অংশ সেখানে যে শুধু তিক্ততা ছিল এমন না, তার আগে কিছু সোনালি দিন ছিল। আহান সর্দারকে সান্ত্বনা দিতে অন্য কথা নিয়ে বলেন, আমার দুই ভাই অবশেষে বেয়াই হব। অবনী কিন্তু তোমার মেয়েদের খুব ভালোবাসতো। ছেলে দুটো মায়ের পছন্দকে না জেনেই মূল্য দিত। মোটেও না, তোর ছেলেদের সামনে তো অবনী বলতে এমন লক্ষ্মী মেয়ে দুটিকে আমার ঘরের বউ আনাবো। সেখানে থেকেই তো আমার ছেলে দুটো নজর আমার মেয়ের ওপর। এটাও ঠিক, আমার বউয়ের বাধ্য সন্তান ছিলে তো আমার ছেলে দুটো। অন্য কিছু না মানলেও মায়ের দেখা পাত্রী দুটোকে মানতে রাজি। হেসে দেয় দুই ভাই। মাহমুদ সর্দারের মনে মনে আফসোস থেকে যাবে, মোহন সর্দার কেন এমন হলো না। বাবার ছোট বউয়ের সন্তান হয়েও আহান কত ভালো, মিলেমিশে থাকে, বউকে ভালোবাসে, এখনো কোনো খারাপ কাজে লিপ্ত না হয়ে বরং সন্তানদের সৎপথ দেখানোর চেষ্টাটাই করেছে। এমনটা মোহন সর্দার হলে আজ পরিবারের মাঝে শূন্যতা থাকতো না। তিন ভাই একসাথে আজ এখানে হেসে খেলে কাটাতো। মানুষ যাই বলুক, ভাইয়ের কথা মনে পড়তেই কান্না আসে মাহমুদ সর্দারের। নিজের মায়ের পেট কেটে আসা ভাই বলে কথা পারেন না ভাইকে ঘৃণা করে থাকতে। কান্না আসছে এখন মায়ের মুখের দিকে চেয়ে ভাইকে নিয়ে ভাবছে। হঠাৎ মায়া চোখ রাখলো তার দিকে। মাহমুদ সর্দারকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মায়া কিছুই বুঝলো না, প্রশ্ন করে, কিছু লাগবে বাবা? মাহমুদ সর্দার মলিন হেসে বলেন, না মা, তুমি কিছু তো খাও। বলতে না বলতেই মায়া ও জারার জন্য সাদা ভাত আর সবজির সাথে মাছ ভুনা আনে। ওগুলো রাখতেই বলে, দেরি হয়ে গেল আপনাদের দুইজনের খাবার আনতে। স্যার ওগুলো মাত্র দিয়ে রান্নার খবর পাঠালেন তো, তাই দেরি করা। স্যার কোঠা মোটর তেল মশলা অল্প দিয়ে রান্না করছি। রাজের উদ্দেশ্যে বলে কথাগুলো। মায়া মুখে হাসি ফুটিয়ে দেখলো রাজকে। মায়ার সব দিকে খোঁজ নেই রাজ, মায়াকে কখনো কষ্ট পেতে দেয় না। এই তো রাতের বেলায় মায়ের পা কামড়ে ওঠে, অস্বস্তি লাগছে শরীরে। রাজ বুঝতে পেরে না ঘুমিয়ে মায়ের পা টিপে দেয়। মায়া হেসে দিয়ে রাজের কানের কাছে মুখ নিয়েই বলে, মাই বেস্ট হাজব্যান্ড। রাজ চুপ করে মায়ের কপালে চুমু দিয়েই বলে, তুমি আমার বেস্ট বউ। আজকে সিয়া ও হিয়ার গায়ে হলুদ, দুই বোনকে হলুদের সাজে সজ্জিত করা হয়েছে। আশ্রমের বড় ফাঁকা মাঠে প্যান্ডেল করা, সেখানেই হলুদের অনুষ্ঠান। দুই বোনকে এক জায়গায় বসানো হয়, এক এক করে আত্মীয়রা এসে হলুদ ছুঁয়ে দেয় সিয়া ও হিয়াকে। সামনেই দাঁড়িয়ে দেখে তাদের দুই হবু বর। সিয়ার দিকে চেয়ে আছে আদ্র ও হিয়ার দিকে চেয়ে আছে রুদ্র। সবাই উপস্থিত থাকলেও এখানে নেই তাজ। মাহমুদ সর্দার একের পর এক কল লাগালেন, ওপাশ থেকে কেউ ধরছে না। রাজ এসে ফোনটা নিয়েই বলে, রিল্যাক্স বাবা, ওরা আসবে। ছেলেটা অসুস্থ হয়েছে তো। পুরোপুরি সম্ভব না, কিন্তু এটা স্বাভাবিক হয়েছে। এখন সমাজে চলতে শিখেছে, ওকে সেভাবেই ট্রেনারে রাখা ছিল। অবশেষে আশ্রমের কাছে বড় একটা গেটে এসে থামলো। সেখান থেকে নেমে আসে তাজ। রুবি উঠে দাঁড়ালো তাজকে দেখে। মাহমুদ সর্দার নিজেও এগিয়ে এলেন, জড়িয়ে ধরেন ছেলেকে। রাজ এসে বাবার পেছনে দাঁড়ালো। মাহমুদ সর্দার সরতেই রাজ জড়িয়ে ধরে। সিয়া ও হিয়ার নজর সেদিকে যেতেই খুশিতে হাততালি দেয়। মায়া ওদেরকে দেখে যে অন্যদিকে চোখ রাখে দেখে রুবি মিটিমিটি করে হাসছে। রুবির হাসি দেখে মায়ের খটকা লাগে, যদিও এই খটকা খারাপ না আর অবগত ছিল। তাও একবার পাশে বসে থাকা জারার কানে মুখ রেখেই বলে, এই রুবি কি তাজ ভাইকে ভালোবাসে? যারা একটু ঝুঁকে বলে, আমারও সেম মনে হয়। আমি ওর নজরে ভালোবাসা দেখি, কিন্তু ওর ব্যাপারে ওই বুঝে নিবে, তাই চুপ আছি। তোমার মনে হয় একটা মেয়ে হয়েও কখনো নিজের ভালোবাসা আগে প্রকাশ করবে? মেয়েদের বুক ফাটবে, তবুও মুখ ফাটবে না। রুবি কিন্তু এদিক থেকে অনেকটাই লাজুক। এইটারই সুযোগ নিয়েছিল মিহির। ভালোবাসা মানুষকে কোনোদিন ঠেলে দেয় বলা যায় না। আমার মনে হয় তাজ ভাইকে ভালোবাসলে
এটা আমাদের কনফার্ম করা উচিত। তাজ ভাইয়ের অবস্থার থেকেও বয়সটা নিয়ে আপত্তি থাকার কথা। আমার সাথে মন্ত্রীমশাইয়ের এজ ডিফারেন্স 11, কিন্তু রুবি তার থেকেও বেশি, তাই ব্যাপারটা চিন্তার আছে। আমি কথা বলে জানাবো তোমাকে। রুবি তোমার সাথে কাইন্ড হলেও আমার সাথে ফ্রেন্ডলি। মায়া মৃদু হাসলে বীর বলে ওঠে। নির্ঘাত কোনো বুদ্ধি বের করা হচ্ছে, আবার কি করার ধান্দা? যারা ঠোঁট ফুলিয়ে বলে, তুমি কি আমাদেরকে সন্দেহ করো? তুমি যে গেরগেটি, সন্দেহ না করে উপায় নেই। ভাই তুমি কিন্তু বেশি করছো, ভাবি প্রেগন্যান্ট। ওহ, আমি তো জানতামই না, যেন বাচ্চা আমার না অন্য কারো। ভাই তুমি কিন্তু মন্ত্রীমশাইয়ের মতো হয়ে যাচ্ছ। এখানে আমাকে টানা লাগবে তোমার? রাজের কথা শুনে চোখ ছোট ছোট করে পেছনে তাকালে দেখে রাজ সাদা পাঞ্জাবির হাতা গুটিয়ে মায়ের পাশে বসে। মায়া বলে, তুমি সবাইকে ঠিক কিভাবে বশ করো যে ওরা লাগামহীন কথা বলে? এই দেখো মায়াবতী, আমাকে দোষ দিবে না, এগুলো নিজেদের ব্যক্তি কথা, আমি শেখাতে যাবো কেন? সর্দার মহলে যদি কেউ লাগামহীন কথাবার্তার উদ্বোধন করে তবে সেটা তুমি, শাহমীর রাজ সর্দার। এরপর তোমার ওই বিচ্ছু ভাই রুদ্র। আজকে দেখছি তোমার শালাও এমন বলছে। রুদ্র অবাক হয়ে পেছনে ফিরেই বলে, এটা কি হলো ভাবিজি? আজকে আমার হলুদের অনুষ্ঠান, আপনি এই দিনে আমাকে বদনাম করছেন? সত্যিটা বলেছি, এই লোকটার সাথে থেকে সবাই এমন হয়েছে। হিয়াও সঙ্গ দিয়েই বলে, আসলেই ঠিক বলেছ ভাবি, এই নষ্ট পুরুষ আসছেই এমন। ওই একবার রুদ্র ভাই তো একবার নষ্ট পুরুষ, ভালো কিছু ডাকতে পারিস না? ভাবিজি অন্তত ব্রোকে রাজভাই না বলে ডাকে মন্ত্রী বসাই। তো নষ্ট পুরুষকে কি বলবো? আপনার গিরাই গিরাই নষ্টামি। রুদ্র এগিয়ে গিয়ে হিয়ার কানেই বলে, কাল আমাদের বিয়ে, আর রাতে ঠেলা সামলাবে। এই নষ্ট পুরুষের কাল নষ্ট কাজ দেখবে আর ছটফট করবে হিয়া পাখি। হিয়ার কান ঝলসে গেল, বুকটা কেঁপে উঠল। সোজা আসন থেকে উঠেই বলে, আমি এই লোকটাকে বিয়েই করব না। এই লোক আস্ত খারাপ। সবাই অবাক হলো। পিয়াস এগিয়ে এসেই বলে, কি হলো বোন? দেখো না ভাইয়া, এই লোকটা আমাকে পাগল করে দেয়। পাগল করে দেয়? হ্যাঁ ভাইয়া, লোকটার কথাবার্তা ভালো না। প্রলয়কে নিয়ে মৌ এগিয়ে এসে বলে, রুদ্রকাইকে তো ভালোই লাগে, কই আমাদের সাথে তো খারাপ কিছু বলে না। পিয়াস চোখ ইশারা করলে মৌ বুঝতে পারে, তখন সাথে সাথেই বলে, তোমার ভাগ্য ভালো, এমন একটা লোককে স্বামী হিসেবে পাচ্ছ। না হলে আমাকে দেখো, খাল কেটে কুমির নিয়েছি। আবার আমাকে টানছো কেন? টানবে না আবার? জিজুর ভোলা ভালা অ্যাসিস্ট্যান্ট ছবি দেখেই তো প্রেমে পড়েছিলাম। ভাই বোনের ওপর রাগ করে ঢাকায় আসতেই প্রথম সাক্ষাতে সুযোগ বুঝে ঝাঁপ দিয়েছিলাম। আগে তোমাকে একটু ট্রেনিংয়ে রাখা উচিত ছিল। মায়া আর বীর অবাক হয়ে বলে, ছবি দেখে প্রেমে পড়েছিলি মানে? যারা বলে ওঠে, আসলে আমার ফোনেই পিয়াসের ছবি দেখে, বাট এটা জানতো না যে পিয়াস তোমার হাজবেন্ডের অ্যাসিস্ট্যান্ট। আমি জাস্ট ওর ব্যাকগ্রাউন্ড বলি আর এটাও বলি ছেলেটা কত ভালো। এরপর আমাকে জানাই মো পিয়াসের প্রেমে পড়ে। কিছুদিন পিয়াসের অ্যাকাউন্ট ফলো করলে আমি নিজেই জানিয়ে দিই। কিন্তু মৌ যে বীরের জ্ঞান না পেয়ে কষ্ট পেয়ে বাড়ি ছেড়ে একা অভিমান করে আসবে এটা জানতাম না। তো কি করতাম? আপু কল ধরতো না, ভাইকে ডাক দিলে তোমাকে নিয়ে ঘরে চলে যেত, আমাকে কেউ সময় দিত না। তাই নিজের রাস্তা নিজে দেখেছি। রাস্তা বলতে ওকে বিয়ে করা না, আমার কম্পিটিশন ছিল। ওয়েট, বীর কি করতো? ভাবিকে জোর করে নিয়ে ঘরে চলে যেত, দরজায় এমন জোরে লাগাতো যেন বাড়িতে বাজ পড়েছে। রাজ এক ভ্রু উঁচু করে গায়, তুমি তলে তলে টেম্পো চালাও, আমি করলি হরতাল। শাট আপ। অভ্যেস শালা, ইউ শাট আপ। হিয়া সবার কাণ্ড দেখেই বলে, আরে এখানে আমার মামলা চলছিল, তোমরা ঢুকলে কেন? যারা বলে ওঠে, মামলা ছিল আমার হ্যান্ডসাম নিয়ে, ঘুরে গিয়েছিল তোমার নষ্ট পুরুষের দিকে। মাহমুদ সর্দার এসে ঝাড়ি মেরেই বলেন, ছোট বাচ্চা তোমরা এভাবে কি শুরু করলে? ভদ্র হয়ে থাকতে পারো না? সবাই শান্ত ছিল বাবা, তোমার মেয়ে তো বারবারই শুরু করে দিল। রাজের কথা শুনে হিয়া বলে, আমি কোথায়? সূচনা তো বীর ভাইয়াকে নিয়ে হলো। মায়া এবার যেন মাথা ঘুরে পড়ে যাবে। এই পাগলদের মাঝে মায়ের কপালে হাত না পেরে রাজকে টেনে নিয়ে এসে এক পাশে দাঁড়িয়েই বলে, আপনি কিছুদিন আগে এক ছেলের বাবা হলেন। হ্যাঁ তো?
আবারও বাবা হতে চলেছেন। দরকার পড়লে এরপরে আবারও প্রসেস চালু রাখবো, কারণ আমি কিক মারার আগে আমার বাচ্চাগুলো গোল দিতে থাকে। তাতে কি হয়েছে বলো তো? আপনার একটা কিক সামহাও আপনার ব্রেনে এসে আঘাত করেছে, না হলে কোথায় কি বলতে হয় এখনো বুঝলেন না। তুমি কি আমার ব্রেনের প্রবলেম আছে এটা বুঝিয়ে দিলে? নিঃসন্দেহে। সন্দেহ তো থাকবে না। একটা রক্তবতীকে আমি মায়াবতীর সাহায্যে বিয়ে করেছি, ব্রেন ঠিক থাকে কিভাবে? মন্ত্রীমশাই, আপনি আমাকে ইনসাল্ট করলেন। না, আমার ভাগ্যকে মেনে নিলাম। আপনার সাথে থাকবই না আমি। আবারও কি মুড সুইং করলে তোমার? আপনি থাকতে মুড চেঞ্জ হবেই বা কি করে? বলেই হাঁটা দিল মায়া সোজা এসে রাগে ফুঁসে বসে নিজের জায়গায়। সবাই দেখে চুপ হয়ে গেল। মায়ের মুখ চোখ লাল হয়ে আছে। একবার রাখলে ভূমিকম্প বাঁধিয়ে দেয়। হিয়া ভালো মেয়ের মতো নিজের আসনে বসে রৌদ্র খুশিতে মনে মনেই বলে, অন্তত আমার বিয়েটা তো হচ্ছে। মাহমুদ সর্দারের ইশারা পেয়ে বাকিরা এসে হলুদ ছুঁয়ে দিচ্ছে সিয়া ও হিয়াকে। শাহানা পারভিন এসে মায়াকে বলেন, রাগ করে আসিস কেন? মায়া ঝটকা দিতে চেয়েও নিজেকে সামলে নিয়েই বলে, আমি আজ থেকে তোমার কাছে থাকবো মা। সে তো আমি বলেছিলাম অনেক আগেই। প্রথম নানা ভাই আসার সময় তো ছিলি না, তাই এখন থাকতে। তুই তো রাজি ছিলি না। কারণ একজনের আফসোস থেকেছে প্রথম সন্তানের বেলায় আমার যত্ন নিতে পারেনি, তাই আমি তার সাথে ছিলাম। এখন সিদ্ধান্ত পাল্টিয়েছি। রাজ এসে এই কথা শুনে সেও তেজ দেখিয়ে বলে, কোনো সিদ্ধান্ত শুনছি না মা। আপনি আজ থেকে সর্দার মহলে থাকবেন, নাহলে আপনার মেয়ে আপনার পিছনেতে গিয়ে আমাকে বউ থেকে দূরে থাকতে হবে। মেয়েদের এই সময়টায় অনেক পরিবর্তন আসে বাবা। রাগ বাড়বে, কোনো কিছু খাওয়ার চাহিদা বাড়বে, এমনকি অনেক সময় কারণ ছাড়াই কান্না আসে। রাগ বাড়লেও আমি রাগ ভাঙিয়ে দেব। কোনো কিছু খাওয়ার চাহিদা বাড়লে আমি খাবারে এনে দেব। কান্না আসলে আমি কান্না থামিয়ে দেব, কিন্তু বউকে আমি কোথাও রাখছি না। দূরে সরে বসুন। মায়া এমনভাবে বলল কথাটা শুধু কাছে চারজন শুনতে পেল। শাহানা পারভিন মৃদু হেসে বলেন, এখনই তো তোর বউ তোকে দূরে ঠেলে দিচ্ছে। আমি তো দূরে যাচ্ছি না। বাচ্চামো করিস না তোরা। কয়েকদিন পর তোদের বাচ্চা আসবে। একটা বাচ্চা অলরেডি আছে। ওরা বড় হয়ে ওদের বাচ্চা দিলেও এদের মতো বুড়োদের বাচ্চামো থাকবে শাহানা। মাহমুদ সর্দারের কথা শুনে হেসে দিল সবাই। মায়া চুপ করে আছে। পরিবেশ ভালো রাখতে হবে। এটা বিয়ের পরিবেশ। সিন ক্রিয়েট করলে মান সম্মান শেষ। জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে রাগ সামলাতে। গলার কাছটা ঘেমে গেছে। রাজ উঠে পেছনে টেবিল ফ্যান মায়ের দিকে স্থির রাখলো। ফ্যানের পাওয়ার বাড়িয়ে দিল। অন্য পাশে টেবিলে মাথা ঠান্ডা শরবত গ্লাসে নিয়ে মায়ের কাছে এগিয়ে আসে। মন্ত্রীর এই যত্ন দেখে অনেকেই মিটিমিটি হাসছে। মায়ের দিকে গ্লাস এগিয়ে দিয়ে বলে, নাও। দরকার নেই এটার। তোমার হাইপার কমবে, এটা তোমাকে শান্ত রাখবে। নাও। বললাম তো দরকার নেই। রাজ বুঝলো এই মেয়ে এখন ছাড়বে তাকে। ঝাড় খাওয়ার আগে নিজেকে সংযত করে নিজের গ্লাস থেকে দুটো গিলে নিজের মাথা ঠান্ডা করে সবার উদ্দেশ্যেই বলে, বাচ্চারা চোখ বন্ধ করো, তোমাদের মন্ত্রমশাই এখন প্রেম করবে। মাহমুদ সর্দার কপাল চাপড়ে চলে গেলেন। শাহানা পারভিন হুইল চেয়ারে নিজের মতো ঘুরিয়ে স্থান ত্যাগ করে। এইখানে আর কোনো বাইরের লোক নেই। ওরা অনুষ্ঠানের খাবার খেতে ব্যস্ত। রাজের হুকুমে সবাই চোখ বন্ধ করে। মায়া অগ্নিদৃষ্টি দিয়ে তাকালো রাজের দিকে। রাজ পাতা না দিয়ে সবাইকে দেখে। সবাই চোখ বন্ধ করে আছে। সুযোগ বুঝে মায়ের থুতনিতে হাত রেখে মায়াকে নিজের কাছে এনে মায়ের ঠোঁটের কাছে গ্লাস রাখে। মায়া হাতটা দিয়ে খামচি দেয় রাজের হাতে। রাজ কানে কানেই বলে, তোমার ঠান্ডা করতে আমি এখানে বাথরুম বিলাসের ব্যবস্থা করতে পারবো না, তাই এটা এখন খেয়ে নাও। বাড়ি গিয়ে না হয় বাথরুম বিলাস করে মাথা ঠান্ডা করবে। বলেই মায়াকে জোর করে শরবত গিলিয়ে দিল। তারপর গ্লাসটা পাশে রেখে পকেট থেকে রুমাল বের করে মায়ের মুখ মুছে ওই ঠোঁটে একটা চুমু দিয়ে পাশের দোলনার দিকে চেয়ে দেখে মেহেরাজ চোখ বন্ধ করেনি। দেখো কাণ্ড, বাবার চুমু খাওয়া কেউ না কেউ দেখলেও ছেলে দেখে ফেলল। রাজ ছেলেকে চোখ বড় বড় করে চেয়ে থাকতে দেখেই বলে, তুই চোখ বন্ধ করলি না কেন? মায়া চিমটি কেটেই বলে, মাত্র 6 মাস বয়স ওর, এসব কি ও বুঝে? কোনো শব্দ না পেরে রুদ্র চোখ বন্ধ রেখেই বলল, তোমার কবে হবে ব্রো? আমাদেরকেও তো প্রেমের আগের নিয়ম শেষ করতে দাও।
চোখ খোল। কিন্তু প্রেমের আগে আবার কি নিয়ম? বিয়েটা, এই বিয়ে সম্পূর্ণ না হলে তো আর প্রেম করতে পারবো না। রাজ ঠোঁট কামড়ে হাসে, বীরের দিকে চেয়ে বলে, আমার শালাও কিনা আমাকে প্রেম করার সুযোগ দেয়? ওর চোখ আমি চেপে ধরেছিলাম। তাহলে তোমার চোখকে চেপেছিল? আমার বাম হাত, আমার ডান হাত ওর চোখ চেপে ধরে, আর বাম হাত আমার চোখটাই। ইন্টেলিজেন্ট যারা। বাকিটা বলে না। মায়া তো আছে সাথে, বীর জিব্বা কামড়ে রাজ বলে, বদভ্যাস এটা। রাতের বেলা বাসায় আসে সবাই। মায়া এখনো ক্ষেপে আছে। তখন একটু শান্ত হয়, কিন্তু রাগটা মস্তিষ্কে চেপেই আছে। শাহানা পারভিনকে একটা ঘরে থাকতে দেওয়া হলে মায়া বলে, আমিও যাব। বলতে দেরি, কিন্তু মায়াকে নিজের কোলে নিতে দেরি না। মায়াকে কোলে নিয়ে নিজের ঘরে চলে গেল রাজ। মেহেরাজ এখন হিয়ার কোলে আছে। হিয়ার কোলে শান্ত হয়ে ঘুমায় ছেলেটা। তাই মায়া বাড়িতে না থাকলে ওই সময় মেহেরাজকে হিয়া দেখে। শাহানা পারভিন হালকা কেসেই বলেন, নানু ভাইকে আমার কাছে দাও, তুমি বিশ্রাম করো, কালকে তো অনেক ধকল যাবে। হিয়া যেই মেহেরাজকে দিতে নিবে অমনি ছেলেটার বউ ঘুম গেল ভেঙে। শাহানা পারভিনের কোলে বসে কান্না করে দেয়। অমনি হিয়া নিজের কাছে নিতেই শান্ত হলো। রুদ্র ভ্রুকুচকে বলে, এই প্রথম দেখলাম কাউকে ফুপু পাগল হতে। বাচ্চারা নানি দাদি আর বাবা মায়ের পাগল হয়, আমাদের মেহেরাজ ভিন্ন। শাহানা পারভিন বলতে হিয়া খুশিতে নিজেই সাফাই গায়। আসলে ভালোবাসা অর্জন করতে হয়। আমি আমার মেহেরাজ সোনার থেকে এই ভালোবাসা অর্জন করেছি। দেখো, তোমার শোনা আবার তোমার জীবনটা না করে তামা তামা। রোজের খোঁচা দেওয়া কথা শুনে মুখ ভেঙচি দিয়ে চলে গেল হিয়া। রাজ মায়াকে ঘরে এনে ঠাস করে দরজা লাগাতেই মায়া বলে, মেহেরাজ বাইরে আছে। ওকে দেখার লোক আছে। আপনি আমাকে নিয়ে এসেছেন কেন? আমার কারণেই তো আপনার ব্রেনে সমস্যা হয়। তোমার ব্রেনকে ঠিক করে দাও। আমার ফালতু সময় নেই, আর আমি ডাক্তারও না। স্বামীর ব্রেন ঠিক করতে ডাক্তার হতে হয় না, এমনিতেই ভালোবাসা দিয়ে ঠিক করা যায়। আসছে আমার ভালোবাসা বিশেষজ্ঞ। আসো, একটু ভালোবাসা দিই। চাই না আমি ভালোবাসা। আমি দিবই দিব। আপনি? মায়া আর বলতে পারে না। রাজমায়ের ঠোঁট দখল করে নেয়। রাজমায়ের রাগ অভিমান দমাতে ব্যস্ত নিজের ভালোবাসা দিয়ে। আজ মাহমুদ সর্দারের দুই কন্যার বিবাহ। লোকমুখে এই কথা আসার কথা কিন্তু না। লোকমুখে আসে মন্ত্রী শাহমীর রাজের দুই বোনের বিবাহ। ক্ষমতার জোর যেমন হয় আর কি। সিয়া ও হিয়াকে আজ লাল টুকটুকে লেহেঙ্গায় সাজানো হয়েছে। বরাবরের মতোই হিয়ার বধূ সাজের সাথে চশমাটা রয়ে গেল। তাদের পাশে এসে বসলো আদ্র ও রুদ্র। সামনে দাঁড়িয়ে আছেন মাহমুদ সর্দার ও আহান সর্দার। দুই ভাই আজ দুই বিয়ে হবে। মালিনী খান, রাজিয়া ও শাহানা পারভিন একসাথে একদিকে বসে আছে। কাজী এসেছেন অনেকক্ষণ, বিরক্ত হয়ে চেয়ে আছে সবার দিকে, ভাবছে। আমার কাজ বিয়ে পড়িয়ে কিছু খেয়ে চলে যাওয়া, এরা আমাকে অপেক্ষা করায় কেন? অবশেষে পাত্র পাত্রীদের দেখে তিনিও মুখে হাসি ফুটালেন। কাজী এবার মাহমুদ সর্দারের ইশারা পেয়ে বিয়ে পড়াতে শুরু করার আগেই বলেন, আগে কার বিয়েটা দেব? মাহমুদ সর্দার কিছু বলার আগে হিয়া বলে ওঠে, শিয়া বড়, ওর বয়স পার হয়ে যাচ্ছে, বিয়ের তাড়াও ওর বেশি, তাই আগে শিয়ার বিয়ে দিন। সিয়া অপমান বোধ করেই বলে ওঠে, আমি এতটাও বড় না, 5 মিনিটের ফারাক আমাদের। আমি চাই তুই আগে বিয়ে কর। হিয়া চশমা ঠিক করে বলে, বড় বোন আগে বিয়ে করে। তুই বিয়ের দিন আমাকে বয়স্ক বানাতে চাস নাকি? তুই তো বলিস তুই আমার বড়, এছাড়া তোর বিয়ে করার তাড়া বেশি, তাহলে আজ কর বিয়ে। তোর জামাইয়েরও বিয়ে করার তাড়া বেশি, এতটাই অবশ্য আমার জামাই নেই, তাই তুই আগে বিয়ে কর। বয়স্করা আগে বিয়ে করে। আমার বয়স তোর বয়স একই, শুধু তফাৎ কে আগে কে পরে হয়েছে। আমি আগে হলেও তোর মতো অন্ধ নই যে অন্ধ হয়ে সে বুড়ি হই, তাই তুই আগে বিয়ে করবি। তোরা তো থিওরি শুনতে চায় না, আগে বিয়ে এই ভুটকি করবে। তোকে অন্ধ এমনি এমনি বলি না, এই যে আমি স্লিপ হয়েছি এখনো দেখতে পারলি না। এই যে কাজী আঙ্কেল, তাড়াতাড়ি ওদের বিয়ে দিন। শোনেন কাজী আঙ্কেল,
আপনি আগে ওর বিয়েটা দেন। না, আগে তোর বিয়ে হবে। না, আগে তোর বিয়ে হবে। তোর বিয়ে। তোর বিয়ে। না না, তোর। না না, তোর। হিয়া, শিয়া। তর্ক করবি না, আজ আমাদের বিয়ে। ভদ্রভাবে বিয়ে কর। অভদ্র হয়েছিস তুই। কি? আমি অভদ্র? বিয়ের দিন আমাকে অপমান? রাখ তোর মান, আছে নাকি কিছু? এত বড় কথা? ধুর, বিয়েই করব না আমি। যা যা, দেখি কি করতে পারিস। হিয়া এবার উঠেই দাঁড়ালো, ঘোমটার শেষ প্রান্ত ধরে চশমা ঠিক করে বলে। তাহলে দেখ, আমি চলে যাচ্ছি। হিয়া যেতে দিলেও রুদ্র পেছন থেকে লেহেঙ্গার ওড়না ধরে রেখে বলে। আমার কি দোষ? তোদের ঝগড়াতে আমি শাস্তি পাবো কেন? কাজী গলা খাকারি দিয়ে বলেন। কোনারা কেউ কি এই বিয়েতে রাজি না? রাজ বলে ওঠে। আবে শালা বাজি, যদি না হতো বিয়েতে ওরা রাজি, তাহলে কি রাখতাম আমি এখন তোমাকে? বিয়েতে কোনারা ঝগড়া করছে কেন তাহলে? মাহমুদ সর্দার রাগ দেখিয়ে বলেন। চুপচাপ বসো। হিয়া বসলে সিয়া হাসি দেয়, আদ্র চোখ ইশারা করে ঘমতে বলে। মাহমুদ সর্দার জানাই। আগে আমার বড় মেয়ে শিয়ার বিয়ে হবে। সিয়া কিছু বলতে নিলে মাহমুদ সর্দার বলেন। তোমরা কেউ বাচ্চা না, সব বিয়ের বয়সী, তাই আজ তোমাদের বিয়ে। এমন বাচ্চামি করবে না। অবশেষে বিয়ে হলো দুই বোনের। সব থেকে শান্তি পেল যেন রুদ্র। বিয়ে পড়ানো শেষ হতেই আসনে হেলান দিয়ে শুয়ে মাথা থেকে বরের টুপি সরালো, চোখ বন্ধ করে বলে। ওহ, শান্তি। রাজ দুষ্ট হেসে বলে। শখের নারীকে পেয়ে বলছো ও শান্তি? 2 দিন যাক, বুঝবি নারী জীবনের আসল অশান্তি। বলেই পাশ ফিরে দিল জিহ্বায় কামড়। মায়ের হিংস্র রূপ দেখে চুপ হয়ে গেল। সবাই মিটিমিটি হাসে এদের মুখের ভঙ্গি দেখে। সাথে হেসে দেয় মেহেরাজ ও প্রলয়। এদের হাসিটা যেন সবার কানে আসছে বেশি। রাতের বেলা দুই বোনকে তাদের স্বামীদের ঘরে রাখা হলো। হিয়ার কাছে আছে মায়া ও সিয়ার কাছে আছে মৌ। দুই বোন আজ তাদের ননদের বাসরের মধ্যে সবকিছু ঠিক করে দিচ্ছে। হিয়াকে মায়া ও সিয়াকে মৌ সুন্দর করে বসিয়ে দিয়ে বাইরে বের হয়। আদ্রর পাশে আছে পিয়াস ও রোজের পাশে রাজ। পিয়াস চুপ থাকলেও রাজ বলে। মেহরাজ হাত তালি দিল ছোট্ট হাত দিয়ে। রাজ অবাক হয়ে বলে। শোনো বেটা রুদ্র, যেহেতু হিয়ার নেই কোনো ক্যারিয়ার, সেহেতু আমাকে দ্রুত মামা হতে দেরি করিও না। আর তুই কিছু বুঝেছিস বাপ? মেহরাজ আবারও হাসে। দাঁত ছাড়া মারির এই হাসি দেখলে ভালো লাগে। রোজও সন্দেহ করেই বলে। মাঝে মাঝে তোমার ছেলেকে আমার সন্দেহ হয়, এই ছেলে এটুকু বয়সে এত হাসে কেন? তুই কি চাস ও কান্না করুক? এভাবে হাসতে আমি কোনো বাচ্চাকেই দেখি না। আমার বাচ্চা হাসবে, দেখিস। এই হাসি দিয়ে তোর যদি মেয়ে হয়, তার মন জয় করবে। আমার মেয়ে? তাও তোমার ছেলের সাথে? কেন, তোর আপত্তি আছে? একদমই না। তোমার মতো শ্বশুর পেলে আমার মেয়ের কপাল খুলবে। নিজে যে রোমান্টিক না জানি ছেলেকে কতটা বানাও। বলেই দুজনে হেসে দেয়। মায়া চোখ ছোট ছোট করে এগিয়ে এসে মেহরাজকে কোলে নিয়েই বলে। ওদেরকে গুছিয়ে দিয়ে এসেছি। বলে চলে যায়। রাজ উঠে পাঞ্জাবি ঝাড়া দিয়েই বলে। তাহলে আমি যাই আমার বউয়ের সাথে, তোমরাও যাও তোমাদের বউয়ের কাছে। মৌ ও পিয়াস ওদেরকে বিদায় জানিয়ে চলে গেল। আদ্র রুদ্র নিজেদের ঘরে গিয়ে দরজা লাগিয়ে দেয়। সিয়ার মুখটা ঘোমটা দিয়ে ঢেকে রাখা। আদ্র ধীর পায়ে এসে ঘোমটা উঠিয়ে বলে। মাশাল্লাহ। সিয়া মুচকি হাসি দিল। সিয়ার হাতটা ধরে হাতের পাতায় চুম্বন দিয়ে বলে। অতি দ্রুত মা হবার ইচ্ছা আছে নাকি ডাক্তার হয়ে তারপর? সিয়া শক্ত করে জড়িয়ে ধরে আদ্রকে। লজ্জা পেয়েছে মেয়েটা। আদ্র সিয়ার পিঠে হাত রেখে বলেন। বলো। বাচ্চা যখন আসতে চাইবে আমি তখনই নেব। আমরা চাইলে দেরিও করতে পারি, আজকাল তো এই ব্যবস্থা আছেই। থামুন। সিয়ার লাজুক সুরে মিনমিন করে বলাতে মৃদু হাসে আদ্র। সিয়ার মাঝে ধীরে ধীরে ডুব দিল সে। আজ তার প্রেয়সীর মনকে শান্তি দেবে। অপেক্ষার অবসান ঘটাবে দুজনের। রুদ্র ঘরে ঢুকে দেখে হিয়ার মাথায় ঘোমটা দেওয়া।
মৃদু হেসে হাত ঘুরি খুলে বলে। ঘুমটা খুলে দিতে হবে ইয়া পাখি। হিয়া ভ্রুকুটি করে বলে। এটাই তো বাসরে করে স্বামী স্ত্রী। বাসর সম্পর্কে পিএইচডি করেছিস বুঝি? তা বাসরে আর কি কি করে শুনি? রুদ্র ভাই, চ- এই বালের ভাই বলে বাসরের মুড নষ্ট করে দিবি না। আই এম নট ইয়োর ভাইয়া, আই এম অনলি ইয়োর ছাইয়া। আপনি ঘুমটা উঠাবেন না? উঠাবো? তাহলে আমি উঠবো। এত তাড়াহুড়ো বাসর শেষ করার? এতটা দূর থেকে কথা বলছে রুদ্রদাও হিয়ার গা শিউরে উঠল। এভাবে কেউ বলে লজ্জা লাগে না বুঝি? হিয়া চুপ হয়ে গেল। রুদ্র এগিয়ে এসে ঠোঁট কামড়ে হিয়ার ডান হাত ধরে দিল টান। হিয়া উঠে দাঁড়িয়ে আতঙ্কের সাথে ছুটে আসে সোজা রুদ্রের বুকের ওপর। রুদ্র থমকে গেল বুকের মধ্যে নিজের হিয়া পাখিকে পেয়ে। হার্টবিট দ্রুত গতিতে চলাচল করছে। রুদ্র দু হাত দিয়ে হিয়ার পিঠে শক্ত করে ধরেই বলে। আজ রাতেই আমার নিঃশ্বাস না বন্ধ হয়ে যায়। কেঁপে উঠে হিয়া মাথা উঁচিয়েই বলে। এমনটা বলছেন কেন? তোকে কতগুলো বছর অপেক্ষার পরেই বুকে পেয়েছি জানিস? শূন্য বুকটা তোকে পাওয়ার লোভে কতটা ছটফট করেছিল। তোকে ছুতে না পারার কষ্টে কত গভীর রাতে বালিশটা ভিজে গেছে চোখের জলে। আজ যখন তুই এই বুকে আমার খুব কাছাকাছি, তখন মনে হয় ভালোবাসা শুধু একটা অহেতুক শব্দ না। ভালোবাসা আজ তো তুই হিয়া পাখি, আজ তো তুই। তোর উষ্ণ শরীরটা যখন আমার বুকে ছুঁয়ে থাকে, তখন মনে হয় পৃথিবীর সব অভাব এক মুহূর্তে ফুরিয়ে গেছে। তুই আছিস, এটাই আমার সম্পূর্ণতা। আপনি আমাকে এতটা ভালোবাসেন? হ্যাঁ, এতটাই ভালোবাসি যে এটার পরিমাপ শুরু করলেও তুই কোনোদিন শেষ করতে পারবি না। হাঁপিয়ে উঠবি আমার ভালোবাসার দীর্ঘতা খুঁজতে গিয়ে। রুদ্র, বাকিটা শুনতে চাই না। কেন? স্বামী হই রে, ভাই শব্দটা ভালো লাগে না। এখন যদি এই বাসরতে তোকে আমি বলি হিয়া বোন আমার, তখন তোর বাসরের ফিল্ডে আসবে। হিয়া হাসলো। রুদ্র হিয়াকে ছেড়ে দিয়েই বলে। চল আমার সাথে, কোথায়? আজকের বাসরটা স্পেশাল করতে। বলেই হিয়ার হাত ধরে নিয়ে গেল ব্যালকনির দিকে। ব্যালকনিতে থাই গ্লাস লাগানো আছে, অনেক বড় ব্যালকনি। যেখানে আছে থাক, এই থাই জুড়ে আছে উপন্যাসের বই। হিয়া অবাকের সাথে তাকালো। রুদ্র মৃদু হেসেই বলে। আমার বাসরের উপহার কেমন লাগলো তোর কাছে? অনেক অনেক ভালো। আমি এই উপহার পেয়ে খুব খুশি। আমার হিয়া পাখি তার উপন্যাসে মত্ত থাকবে, আর আমি তার উপর। হিয়া পাখি কিন্তু তার নষ্ট পুরুষের মতো, এটাও কিন্তু জানা উচিত। ঠোঁট কামড়ে হাসলো রুদ্র। হিয়ার হাত ধরে নিজের কাছে নিয়ে আসে। হিয়ার কপালে চুম্বন দিয়ে বলে। তোর জীবনের উপন্যাসের বই দিয়ে ভরিয়ে দেব, তোর স্বপ্নের ঘর বানিয়ে তুলবো আমি। শুধু তুই আমার হাত দুটো আঁকড়ে রাখবি। হিয়া মাথা নাড়িয়ে সম্মতি জানালো। কেটে গেল 8 মাস। আজ মায়াকে হাসপাতালে আনা হলো। 2 দিন আগেই বীরজানার ফুটফুটে ছেলে সন্তান হয়েছে, যার নাম রাখা হলো জাবির। যারা এখনো ভর্তি আছে হাসপাতালে। তারিখ অনুযায়ী আজ মায়াকে আনা হলো। ওটির সামনে বসে আছে রাজ, অপেক্ষা করছে মায়ের জন্য। মেহরাজ ও প্রলয় এখনো 1 বছর কয়েক মাসের। দুজনেই টুকটুক হাঁটতে পারে, কথা বলে শুধু বাব্বা বাব্বা মাম্মা এমন ভাবে। মেহরাজ একটু পর পর এদিক ওদিক ঘুরে রাজের কাছে এসে বলে। রাজ মেহরাজকে জড়িয়ে ধরেই বলে। মানিক, আমার তোমার মা নতুন বোন আনতে গেছে, এখনো চলে আসবে। মেহরাজ ঠোঁট নাড়িয়ে বলতে নাই। হ্যাঁ বাবা, বোন আনতে গেছে মা। তুমি আর প্রলয় খেলা করবে ওর সাথে? হাসলো মেহরাজ। সাথে প্রলয় নিজের নাম শুনে মোড়ের কাছ থেকে ছুটে এসে রাজের কাছে। 2 ভাই রাজের 2 হাঁটুতে বসে রাজের সাথে সময় কাটাচ্ছে। পিয়াস মৌকে সান্ত্বনা দিয়েই বলে। কিছু হবে না ভাবি, তুমি চিন্তা করো না। কখন যে হবে, অপেক্ষার সহ্য হয় না। প্রিয়াস মৃদু হাসলো। মৌকে আগলে নিল। মৌ ও প্রিয়াস এখন নিজেদের মতো ব্যবসা করে। মৌয়ের ইচ্ছেতেই প্রিয়াসের এই ব্যবসার উদ্যোগ। অপেক্ষার প্রহর শেষ করে ওটি থেকে বের হলো ডাক্তার। পেছনে নার্স যায়, কোলে একটা শিশু। নার্স শিশুকে দেখিয়ে বলে। মেয়ে হয়েছে আপনাদের। রাজ চোখ তুলে তাকাতেই ডাক্তার ভয়তে বলে ওঠে। মা সুস্থ আছে, এবার সবকিছু স্বাভাবিক ছিল।
রাজ তার মেয়েকে কোলে নেয়। মাহমুদ সর্দার এগিয়ে আসেন, সাথে মো ও পিয়াস। বের এলো শাহানা পারভিনকে হুইল চেয়ারে নিয়ে। সবাই দেখছে নতুন সদস্যকে। মেহেরাজ হাত উঠিয়ে বলে, মানে সে দেখবে। মাহমুদ সর্দার রাজের মেয়েকে নিয়ে নিচু হলেন। মেহেরাজ তার ছোট্ট বোনকে দেখছে। রাজ বলে, কেমন লাগছে বোনকে? মেহেরাজ হাত ধরেই দেখে। এদিকে প্রলয়ের বাচ্চাটার পা ধরে পায়ের নিচে শ্বশুরি পেয়ে বাচ্চাটা নড়ে ওঠে। বাম হাত দিয়ে দিল এক থাবা। দাও কিনা প্রলয়ের মুখে। ছোট্ট প্রলয় হা করে দেখে দিল, চিৎকার করে কান্না। কারণ রাজের সদ্য জন্ম নেওয়া মেয়ের হাতে ছোট্ট আঙুলটা প্রলয়ের চোখের মনিতে এসে লাগে। আহামরি কিছু হয়নি, কিন্তু জ্বলছে চোখটা। মৌ এসে প্রলয়কে কোলে নিয়ে আদর করছে, বুঝিয়ে বলে, এইটা তোমার বোন হয়, তোমার খালামণির মেয়ে। পিয়াস বলে, খালামনি কেন? চাচার মেয়ে। আমার বোন আর ওর খালামণি। আমার ভাই ওর চাচা। কি ব্যাপার পিউ বেবি, তুমি কি সর্দারের ছোঁয়া পেয়ে গেলে? একসাথে থাকতে থাকে তো একটু ডেমো আসবেই। সবাই হেসে দিল। অবশেষে সবকিছু হাসি খুশি সংসার কাটায় সবাই। তবে বাইরের জগৎ রাজকে সবসময় শান্তিতে থাকতে দেয় না। রাজনীতির জীবনটাই তো এমন। তারপরও সকল পরিস্থিতির সম্মুখীন হতে হয় তাকে। 6 বছর পর মুখে হাত দিয়ে ভাবান্তর হয়ে সুইমিং পুলে বসে আছে মেহেরাজ। এখন তার বয়স 7 বছর, কিন্তু ভাব এমন যে সে তার বাপের থেকেও এগিয়ে। রুদ্র এসে মেহেরাজের কাঁধে হাত রেখেই বলে, কিরে চ্যান, যাবি না হাসপাতালে? মেহেরাজ ভাবুক হয়ে বলে, আচ্ছা আচ্ছা ছোট বাবা, তোমাদের বাবু আচল পল ছোট মামাকে আদর করলে থামিয়ে দিবে কেন? রুদ্র অবাক হয়ে বলে, এমন কেন মনে হলো? মা বাবা তো কাজে ব্যস্ত থাকে, একমাত্র ছোট মাইটা আমাকে দেখতো, আমাকে আগলে লাগতো। আজ তাহলেও বাচ্চা হবে, আমার আমার খারাপ লাগছে। আরে, যে আসবে সে তোর খেলার সাথী। খেলার সাথী? যেমনটা প্রলয়, মেহিনুর, জাবির আর সেজুকা, তুই একসাথে খেলিস তেমন। কিন্তু ছোট মা নাকি আমাকে যেভাবে খাইয়ে দিত, আমার সাথে গপ্প করত, ঘুম পালিয়ে দিত, এগুলো করবে না নাকি? কে বলেছে? চাবির মাস্টার। ওরে মজা করে বলেছে, তুই রেগে যাচ্ছিস কেন? চল, তোর ছোট মা তোর জন্য অপেক্ষা করছে। তবুও মন খারাপ করে বসে আছে মেহেরাজ। যাবে না হিয়ার অপারেশনে। হিয়ার যে কি না মায়ের মতো আদর করে সময় দিত, সেও একটু পর ব্যস্ত হবে। যেমনটা সিজুকাকে পেয়ে সিয়া ভুলে গেছে প্রলয়কে। সিজুকা হলো সিয়া আর আটের 3 বছরের মেয়ে। মেহেনুর হলো মায়েরাজের মেয়ে। এতদিনই সবার পরিবার সম্পন্ন হলেও হিয়ার সম্ভব হয়নি। কর্তৃপদে সমস্যা হয়। রুদ্রের ভালোবাসা ও সহযোগিতা পেয়ে হিয়া ভয় না পেয়ে চিৎকার করে, চিকিৎসা করে। অনেক অপেক্ষার পর সে মা হবার খবর পায়। আজ সেই খুশিতে সবাই আনন্দ করছে। একপাশে রাগ হয়ে আছে মেহেরাজ, যাকে দেখতে না পেয়ে হিয়া ছটফট করছে। যতই সে মা হবার জন্য হাসপাতালে যাওয়ার প্রস্তুতি নিক, মেহেরাজ তার কলিজার টুকরা। তাকে ভুলবে না সে। নিজের মা হতে পারছিল না বলে শূন্যতা কাটাতে মেহেরাজকে আগলে নিয়েছিল। আজকে কিভাবে ছাড়ে তাকে? রুদ্র যখন দেখলো এই ছেলে উঠবে না, তখন মেহেরাজকে বগল দাবা করে নিয়ে গেল। মেহেরাজ চিল্লিয়েই বলে, ছোট বাবা ছাড়ো আমাকে, আমি আমি তোমার বাচ্চাকে দেখবো না। এটাই আমার ভালোবাসায় ভাগ বসাবে, আমি দেখবো না। কিসের ভালোবাসায় ভাগ বসাবে? এইটা ছোট মায়ের কুমড়ো পেটে যে আছে, যে আমার ভালোবাসা কেড়ে নিবে। রাজ এগিয়ে সে বলে, ভালোবাসার মানে জানিস? কেন জানবো না? আমি তো তোমারই ছেলে। তুমি তো সারাদিন মাকে সুযোগ পেলেই বলো ভালোবাসি আর ভালোবাসি। আমি জানি ভালোবাসা কি। মাহমুদ সর্দার কপাল চাপড়েই বলে, প্রতিদিন ছেলে ছিল, এবার নাতিটাও শুরু হলো। মায়া চোখ রাঙিয়ে বলে,
মুখ সামলে কথা বলো মেহেরাজ, নতুন সদস্য আসবে, কোনো খারাপ ব্যবহার যেন না শুনি। নতুন সদস্য আসতে না আসতেই মেহেরাজকে শাসন করে মায়া। কান্না করেই বলে, আমি থাকবো না, চলে যাবো আমি। মায়া এখনো চোখ রাঙিয়ে আছে। হিয়া সোফায় বসা অবস্থায় হাত বাড়িয়ে বলে, বাবা মেহেরাজ, নতুন সদস্য আসলেও তুমি আমার ভালোবাসা পাবে। তোমার নতুন বোন তোমাকে ভালোবাসবে, তোমার ভালোবাসা আরও বাড়বে। আমার আমার ভালোবাসা পালবে। হ্যাঁ। মেহেরাজ এসে হিয়ার পেটের উপর কান রেখেই বলে, শোনো, তুই তুই আমাকে ভালোবাসবি, নাহলে 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 আমি তোকে পিটাবো। হ্যাঁ। রোজের গাল হা হয়ে গেল। মায়া কিছু বলতে নিবে, শাহানা পারভিন জানায়, বকলেই বাচ্চারা সঠিক পথে আসে না, ওদেরকে ঠান্ডা মাথায় বোঝাতে হয়। মায়া শান্ত হয়। এদিকে হিয়ার পেটে থাকা বাচ্চাটা হিয়াকে দিল কেক, যেটা লাগলো সোজা মেহেরাজের কানের গোড়ায়। বেচারা বুঝতে পারলো তার ভালোবাসা দেওয়া ব্যক্তিটি পৃথিবীতে ডাউনলোড হবার আগেই তাকে লাথি মেরেছে। কানের গোড়ায় হাত রেখেই বলে, আমাকে লাথি দিল। হিয়া এবার কান্না শুরু করে। ব্যথায় সময় হয়ে এসেছে। হিয়াকে ছটফট করতে দেখে মালিনী এগিয়ে এসে হিয়ার হাত মালিশ করে। ড্রাইভার গাড়ি নিয়ে আসতেই রুদ্র হিয়াকে কোলে নিয়ে চলে গেল গাড়িতে। রুদ্র বসার পরে হিয়া অন্য পাশে এসে বসে। মেহেরাজ বলে, তোমার কুমলোর পেটের মধ্যে থাকা বাচ্চাটা আমাকে লাথি মেলেছে, আমি মাফ করে দিলাম, আমাকে ভালোবাসা দিলেই হবে। হ্যাঁ। রুদ্র ধমক দিয়ে বলে, চুপ থাক, আবার বউয়ের পেইন উঠেছে এখন। ড্রাইভার গাড়ি চালাচ্ছে। মেহেরাজ রাগে বোম হয়ে কুটি একটা আঙ্গুল দেখিয়ে বলে, এই ছোট বাবা, আমাকে ধমক দিবে না বলে দিলাম। হ্যাঁ, আমি মেহেলার ছলতাল, আমার বাবা চামিজলার চদ্দাল। বেটি লাগালে তোমার বাচ্চাকে আমি চ্যাংতলা করে দিব। হ্যাঁ। রুদ্র নিজের কপালে চাপড় মেরে হিয়াকে সামলায়। মেহেরাজ হিয়ার বাম হাত ধরে আছে। হিয়া কাটাতে থাকে। এবার মেহেরাজ একটু ভয় পায়, তাই চুপ করে রুদ্রকে ফলো করে হিয়ার সেবা করছে। অবশেষে হিয়ার ফুটফুটে কন্যা সন্তান হলো, যাকে নিয়ে মাতামাতি করছে পুরো পরিবার। যারা তো জাবিরকে ডেকে বলে, এই দেখো কি কিউট বোন হয়েছে একটা। মেহেরাজ আরো রেগে গেল। এই জাবিরকে দু চোখে সহ্য করতে পারে না মেহেরাজ। রাগে ওর নাম দিয়েছে জাবির। মাস্তান বুকে হাত গুজে অন্যদিকে মুখ ফুলে আছে। মেহেরাজের ভাষ্যমতে সে অনেক কষ্ট করেছে এই বাচ্চাটার জন্য, তাহলে তাকে না দেখিয়ে কেন জাবিরকে দেখাবে? মাহমুদ সর্দার যখন রুদ্রের বাচ্চাটাকে কোলে নিয়ে সামনের দিকে তাকায়, তখনই চোখ যায় মেহেরাজের দিকে। মেহেরাজকে ফুঁসতে দেখে মৃদু হেসে এগিয়ে গেলেন। বাচ্চাটিকে দেখিয়ে বলেন, নতুন সদস্য এসেছে। মেহেরাজ রাগ রাগ চোখে দেখছে। বাচ্চাটাকে মেহেরাজের কোলে দিলেই বাচ্চাটার গায়ের ওপর থেকে পাতলা কাপড় সরে যায়। ফলস্বরূপ হিয়া ও রুদ্রের বাচ্চাটা ন্যাংটা হয়ে গেল। মেহেরাজ এইটা দেখে চোখ বড় বড় করে বলে, এ ন্যাংটা কেন? জামা কাপড় নেই, চুনুরি দেখে ফেললাম তো। রুদ্র দ্রুত এগিয়ে বাচ্চাটা কোলে নিয়েই বলে, ওদিকেই তোমার চোখ যায় হতচ্ছাড়া। মেলে লাগলে দেখতে আপত্তি কোথায়? রাজ এসে মেহেরাজকেই বলে। এসব পচা কথা বলতে নেই বাবা। মেহেরাজ সহজ সরল মনে বলেছিল, এরা অন্যদিকে নিয়ে নিল। মেহেরাজ এসে মায়ের হাত ধরে টানতে থাকে আর বলে, চলো চলো আমার সাথে। মায়া জিজ্ঞাসা করে, কোথায়? তোমার ছলুমে বাচ্চা মেয়েদের জামা কিনতে হবে না? ওই যে ওই যে ল্যাংটি দুটো ল্যাংটা। ছোটক বাবা গরিব, টাকা নেই, তাই আমরাই জামা কিনে দেব। রুদ্র চোখ বড় বড় করেই বলে, ব্রো, এটা কি তোমার ছেলে? মাহমুদ সর্দার ব্রো নাচিয়েই বলেন, কোনো সন্দেহ আছে? বাবার কার্বন কপি এটা। বাবার কার্বন কপি না, তার থেকেও এগিয়ে। প্রলয় সে মেহেরাজকে শান্ত করে। বাচ্চারা সবাই মিলে খেলছে এখন। রুদ্র হিয়ার কাছে গেল, সবাই মিলে আনন্দ করছে। রুদ্র হিয়ার মেয়ের নাম হিয়াদ্রি। ওর জন্মের পর থেকে মেহেরাজ একটু রেগে রেগেই থাকে। ছেলেটা আগে ফুফুর ভালোবাসা পেত, এখন কম পায়।
মাঝে মাঝে হিয়াদ্রির গায়ে চিমটি দিয়ে হিয়াদ্রিকে কাঁদিয়ে দিত সে। পরে মায়ার থেকে পেত কাঠমালা। এভাবেই কাটলো 2টি বছর। মেহেরাজ রাগ করে হিয়াদ্রিকে লেংটি ইঁদুর বলে ডাকে। আসলে জন্মের সময় সে দেখতেও ঠিক তেমনই ছিল, সাদা ধবধবে আর গা টিপলেই রক্ত জমাট হয়ে লাল। যেহেতু হিয়াত্রিকে ল্যাংটা দেখেছে তাই ওর জন্য লেংটি ইঁদুর বেস্ট বলে দাবি করে মেহেরাজ। আজকে সর্দার বাড়ির 2 বড় পুত্রের সুন্নতে খাতনা। মেহেরাজ নিজের জন্য অনুষ্ঠান হতে দেখে খুশিতে আত্মহারা। সারা বাড়িতে লুঙ্গি পরে নাচ শুরু করেছে। হলরুম জুড়ে বাজছে লুঙ্গি ডান্স গান। লুঙ্গি পরে নাচ করে মেহেরাজ, এদিকে লুঙ্গি পরে চুপচাপ বসে আছে প্রলয়। দোষিন্দা তার মাথায় সুন্নতে খাতনা মানে কি এটা খুব ভালো করে শুনেছে। পিয়াস কোনো কিছু লুকায়নি, কিন্তু রাজ লুকিয়েছে মেহেরাজের থেকে। কারণ মেহেরাজ একদিন কঠোর হয়ে জানিয়ে দিয়েছে, আমি চুনুরি খাটবো না। তারপর আর কি প্ল্যান কষেছে রাজ। কিন্তু প্রলয়কে চিন্তিত দেখে মেহেরাজ জিজ্ঞাসা করে, ব্লো, আজ আমাদের ওর জন্য অনুষ্ঠান, তুমি আনন্দ না করলে চিন্তা করছো কেন? কারণ আজ আমাদের সুন্নতে খাতনা। হ্যাঁ, তাই তো আনন্দ করো। ব্যথা পাবো তো, ভয় করছে আগে থেকে। আনন্দ করব কিভাবে? ব্যথা পাবে কেন? আমি একা না, তুইও পাবি। মেহেরাজের ভ্রু কুঁচকে এলো। স্পষ্ট জানতে চাইলে জাবির এসে শয়তানি করে জানাই, আজকে তোর চুনরি কাটতে আসবে। আজকে তোর আর প্রলয় ভাইয়ের কাটিং দে, খুব ব্যথা পাবি। বলেই হাসি। মেহেরাজ শোনা মাত্রই বোম হয়ে দিল চিৎকার। এরপর এরপর আর কি সারা বাড়ি জুড়ে একদিকে রাজ, একদিকে রুদ্র, আরেকদিকে পিয়াস ছুটেছে মেহেরাজের পেছনে। মেহেরাজ তো বাড়ির সামনের বাগানে যেদিকে পারছে দৌড়। ধরা যেত যদি এক সোজা দৌড়াতো। ছেলেটা হয়েছে অতিরিক্ত বুদ্ধিমান। এদিক ওদিক দৌড়ানোর কারণে ধরা সম্ভব না। অনেক কষ্টে মেহেরাজকে ধরল রাজ। বলে, আমি তো বাপ হই, এত সহজ আমার সাথে যেতা? মেহেরাজকে নিজেকে ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করেই বলে, আমি কাটিং ডে পালন করবো না, চলো আমায়, চলো, বাঁচাও আমাকে। আমার বাবা আমার একটু জায়গা কেটে দিবে, আমি পালন করবো না। চুপ, তোর বয়সে আমি এত বাদর ছিলাম না। আমি কি করবো এগুলো জেনে? আমি কাটবো না, কিছু করতে তো করতে হবে, আমি কাটবো না। কানা করে দিল মেহেরাজ। অনেক কষ্টে মায়া এসে সামলালো। যখন হাকিম আসে দুজনের সামনে, 2 ভাই ভয়ে কান্না শুরু করে। মেহেরাজ ও প্রলয়ের কান্না দেখে হিয়াদ্রি ছুটে এসে অবাক হয়ে দেখছে। মেয়েটার বয়স 2 বছর, কিছুই বোঝে না সে। কিন্তু এই পরিস্থিতিতে মেহেরাজের মনে হলো তার লেংটি দূর সব বোঝে। চিৎকার করেই বলে, এই এই এই, সামনে থেকে চলে যা তুই। এখানে এখানে কোনো মেয়ে মানুষ নেই, আমার মাও নেই, তুইও থাকবি না, যা যা এখান থেকে। হিয়াদ্রি পলক না নামিয়ে দেখছে। এদিকে মেহেরাজ খেপে বলে, এই এই, তুই যাবি নাকি তোর চুনুলি আমি কেটে দেবো, যা এখান থেকে। বলেই যেই তেড়ে আসতে নিবে দ্রুত দ্রুত এসে হিয়াদ্রিকে কোলে নিয়েই বলে। পুচকে ছেলে তো নয়, যেন এক জল্লাদ। অবশেষে প্রলয় ও মেহেরাজের অনুষ্ঠান শেষ হলো। 2 ভাই এখন ঘুমে আচ্ছন্ন। যে কান্না করেছে এখন ঘুম না হয়ে উপায় নেই। রাজ ঘরে আসলে মায়াকে ব্যালকনিতে দেখতে পায়। পেছন থেকে মায়াকে জড়িয়ে ধরেই বলে, কি ভাবছো মায়াবতী? আমাদের বয়স এবার আরো বেড়ে গেল। লাগামহীন মন্ত্রী মশাইয়ের কিনা একটা বাদর মার্কা ছেলে হলো, এত দুষ্টু আর ছটফটে, বাব্বা। ছেলেটা আমার মতো ছটফটে হলেও মেয়েটা কিন্তু তোমার মতোই রাগী। এই সময় কেমন রাগ দেখায়? অন্তত বুদ্ধিমতী আছে। মেহেরাজ কি ক্যারিয়ারে কিছু করতে পারবে? বই ঠিকমতো ধরে না। সময় ওদেরকে ঠিক ভালো স্থানে পৌঁছে দেবে। ওদের নিয়ে ভেবো না এখন, এই মুহূর্তে আমাদের। বলেই মায়ের গলায় চুমু দেয় রাজ। মায়াকে কোলে নিয়ে চলে গেল বাথটাবের কাছে। মায়া বলে, আজকেও এনি টাইম ফর ইউ অ্যান্ড মি। শুরু হলো মায়ারাজের বাথরুম বিলাস। বাকিটা হয়ে থাকবে ইতিহাস। সকালবেলা রবি ও তাজ এলো একসাথে। দুজনেই শিবচরে থাকে। তার ছবি আঁকায় পারদর্শী, তাই সে আর্টের শিক্ষক। রুবি মায়ার শিবচরে শোরুম দেখে। দুজনেই কাল আসতে পারেনি ব্যস্ততার কারণে, তাই আজকে এলো। পারিবারিক হোক বা প্রণয় সম্পর্ক দ্বারা বিয়ে তাদের হয়েছে। একসাথে সুখে আছে। পরিবারের সবাই মিলে
আনন্দ করছে একসাথে। এর মধ্যেই তারেক জানালো, আরশাদের ছেলে এসেছে দেশে, শুনলাম ওই ওর বাবার জায়গায় নিজেকে দাঁড় করাতে চায়। রাজ মৃদু হেসে ভাবছে মেহিনুরের জন্মের আগের দিনের কথা। মায়াকে ঘুম পাড়িয়ে চলে যায় বাইরে। বীরের গোডাউনে এসে দেখে তার লোক আরশাদকে ধরে বেঁধে রেখেছে। ওখানেই গুলি করে শেষ করে দিল আরশাদের চ্যাপ্টার। মনে 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 করে তারেকের দিকে চেয়ে বলে, বাবার স্থানে ছেলে আসতেই পারে। কিন্তু স্যার, ও অনেক বেশি শক্তিশালী, ওর বড় একটা গ্যাং আছে। বীর এগিয়ে এসে বলে, আমার থেকেও বড়? আমেরিকায় থেকেই পাওয়ারফুল হয়েছে, সমস্ত ব্যাকগ্রাউন্ড চেক করে জানলাম। রাজ হালকা নিঃশ্বাস ছেড়ে জানায়, রাজনীতির মাঠে থাকলে ক্ষমতা মজবুত রাখতেই হয়। আমার ক্ষমতা যেমন আছে, বিরোধী দলের ক্ষমতাও থাকবে, এমনকি বিরোধী দলকে হামলা করার প্রবল চেষ্টা। মায়াবতীর ইচ্ছা শব্দটা শুনতে যতটা সহজ, ইচ্ছে পূরণ হওয়াটা ততটাই কঠিন। কারণ আমাদের ইচ্ছে কখনোই নির্দিষ্ট একটা থাকে না, ইচ্ছে থাকে একাধিক। মন্ত্রীমশাইয়ের মায়াবতীর ইচ্ছে ঠিক তেমনই। বাবাকে শিক্ষা দিতে গিয়ে জীবনের প্রত্যেকটা পদে এক এক জালিমের সম্মুখীন হতে হয়। তাদেরকে শেষ করে দেওয়ার আলাদা ইচ্ছা মায়ার জন্মেছে নতুন রূপে। এখন মায়াবতীর ইচ্ছে তার স্বামী সন্তান নিয়ে সুখী সংসার করা। এটা তার জন্য খুব কঠিন। রাজা একজন মন্ত্রী, যার শত্রুর অভাব নেই। একের পর এক শত্রুর আগমন হবে, কিন্তু তারপরও মায়াবতীর ইচ্ছে পূরণ হবে। গল্প থেমে যায়, কিন্তু জীবন চলে মৃত্যু অবধি। হয়তো এরপরও মায়ারাজের জীবনে নতুন শত্রুর আগমন হবে, হয়তো হয়েছে আজ থেকে। সবকিছু মোকাবেলা করে দিন শেষে একটু বাথরুম বিলাসে নিজেদের প্রশান্তি দেবে রাজ ও তার মায়াবতী। যত যাই হোক, বাথরুম বিলাস থামবে না। এটা স্বামী রাজের আরামদায়ক স্থান। মায়ার অবর্তমানে একা একা বাথটাব থেকে সময় কাটাতো সে, দুশ্চিন্তা দূর হতো। এখন দুজনে মিলে এটাকেই মন্ত্রী স্বামী রাজের কাছে বাথরুম বিলাস নামে পরিচিত। জীবন যেমনই কাটুক, মন্ত্রীমশাই তার মায়াবতীকে নিজের বক্ষে আঁকলে রাখবে, আর মন্ত্রীমশাই সবসময় মায়াবতীকেই বলবে, আবে মায়াবতী, আমার বক্ষে তোমাকে স্বাগতম।